parts of 10 very important for your exam শুধু এক্সাম না throughout your life তোমার সারা জীবনের জন্য এটা ইম্পর্টেন্ট কেন পাওয়ারস অফ 10 আমাদের আজান পড়তেছে আমরা একটু আজানটা শেষ হোক সিন্স এখানে পাওয়ারস অফ 10 যেটা আমরা দেখি যে পাওয়ারস অফ 10 ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর সাবসিকুয়েন্ট ইঞ্জিনিয়ারিং তুমি যতদিন ইঞ্জিনিয়ারিং করবা এই জিনিস কিন্তু তোমাকে ভালোভাবে পড়তে হবে বুঝতে হবে এবং এই জিনিসগুলি মনে রাখতে হবে দীর্ঘদিন পাওয়ারস অফ 10 তোমাদের অনেক ছেলেরা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পড়তে আসছে বাট যখন পরীক্ষা জিনিসগুলি দেওয়া হয় কোনটার পাওয়ার কত সেটা বোঝে না পাওয়ারস অফ 10 মানে সবকিছুকে এই যে দেখো something to the এই জিনিসগুলি মনে রাখবে something to the power 0 মানে 1 something to the power 1 মানে 10 something to the power 10 to the power 2 মানে এক লেখে 2 এর উপর দুইটা শূন্য মানে দুইটা শূন্য শূন্যের উপরে 2 মানে দুইটা শূন্য এক লেখে শূন্যের উপরে 3 মানে তিনটা শূন্য এক লেখে তিনটা শূন্য সো এভাবে মনে রাখবা 0 এর উপরে পাওয়ার 3 মানে তিনটা শূন্য 0 এর উপর পাওয়ার 2 মানে দুইটা শূন্য সো এভাবে আর এটাকে যদি তুমি ইনভার্স করো তার মানে 1/10 মানে 0.1 1/100 মানে 0.01 1/1000 সো 0.001 0.001 দেখো এখন এইটাকে তুমি এগুলি কিন্তু ক্যালকুলেটর ছাড়া আমরা কথা বলছি ক্যালকুলেটরে তো সবকিছু পাওয়া যায় তুমি ক্যালকুলেটরে সবকিছুই পাবা বাট জিনিসটা যদি তোমাকে ক্যালকুলেটর না দেওয়া হয় তখন তুমি কিভাবে বের করবে 0.1 মানে হচ্ছে 10 to the power -1 এটা তুমি না বুঝে এটা বুঝতে পারো দেখো উপরে 1 নিচে 10 তার মানে 10টা যদি উপরে চলে যায় মাইনাস হয়ে যাবে -1 এটা কি 10 এর উপর পাওয়ার 2 এটা 10 এর উপর 0 এর পাওয়ার 2 সো 10টা যদি 1 এর সাথে চলে যায় হ্যাঁ 1 ইনটু 10 ইনটু 10 স্কয়ার সো 10 টু 10 স্কয়ার এটা উপরে 1 নিচে 10 এর উপর পাওয়ার 3 সো নিচে থেকে যখন উপরে যাবে -3 এটা হচ্ছে 10 এর উপর পাওয়ার 4 নিচে থেকে যখন উপরে চলে যাবে 10 টু the power -4 ব্যাপারটা কি বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো এটা না বোঝার কিছু নাই বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় সারা জীবন মনে রাখবা এটা 1 যেমন সামথিং x এর উপর পাওয়ার যেমন x এর উপর পাওয়ার 0 মানে 1 1000 এর উপরে পাওয়ার 0 মানে 1 সো এই জিনিসটা তোমাকে একটু মনে রাখতে হবে পাওয়ারস অফ 10 এটাকে বলে পাওয়ারস অফ 10 কিভাবে এই যে দেখো এক লেখে যেমন দেখো এক লেখে 1 2 3 4 চারটা শূন্য মানে এক লেখে চারটা শূন্য মানে একটা চারটা শূন্য মানে 4 এর উপর পাওয়ার 4 আর দশমিকের পরে একের উপর কয়টা শূন্য দেখো একের উপর দশমিকের পরে কয়টা ঘর 1 2 3 4 5 তার মানে 10 to the power -5 দশমিকের পরে যে কয়টা ঘর থাকবে সে তত মাইনাস দশমিকের পরে যদি তোমার 5টা ঘর থাকে -5 দশমিকের পরে যদি 6টা ঘর থাকে মানে 10 to the power -6 তো এই জিনিসগুলি একটু মনে রাখবা এগুলি পরীক্ষায় আসবে কিন্তু তো এই জিনিসগুলি একটু প্র্যাকটিস করবা এন্ড রিমেম্বার দিস থিংস ওকে 10 এর উপর 3 আবার 10 এর উপর 4 তার মানে কি এই 3 আর 4 দুইটা যোগ করলে 7 হবে সো 10 এর উপর 3 10 এর উপর 4 দুইটা যোগ করে 10 to the power 7 কিন্তু এখানে দেখো 1 2 3 4 5 10 to the power -5 এটা হচ্ছে 10 to the power আর এটা হচ্ছে 10 to the power +2 এটা হচ্ছে 10 to the power +2 100 কে আমরা বলতে পারি 10 to the power +2 আর দশমিকের পরে এটা হচ্ছে 10 to the power -5 সো -5 আর 10 2 দুইটা যোগ করলে কি হবে 10 to the power -3 সো এই ধরনের অঙ্ক পরীক্ষায় তোমার থাকবে সো এইভাবে রিমেম্বার দিস থিংস এই ইকুয়েশনগুলি এই অঙ্কগুলি একটু করতে হবে তোমাদেরকে তো এখান থেকে পরীক্ষা অঙ্ক থাকবে তোমার এমসিকিউতে এক্সাম্পলগুলি একটু ভালোভাবে করবা বুঝে করবা আর কি 1.8 1.9 হ্যাঁ এগুলি একটু বুঝে করবা তারপর এগুলি ডিভিশন সেম
কিভাবে কনভার্ট করবা এই অঙ্কগুলি সবগুলি করতে হবে 1.11 তারপর এখানে আবার কিছু ফিক্সড পয়েন্ট ফ্লোটিং পয়েন্ট সায়েন্টিফিক এন্ড ইঞ্জিনিয়ারিং নোটেশন এখানে কিছু ফিক্সড পয়েন্ট দেওয়া আছে তারপর ফ্লোটিং পয়েন্ট দেওয়া আছে তারপর তোমার হ্যাঁ তারপর ডেসিমেল পয়েন্ট দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং নোটেশন দেওয়া আছে এই জিনিসগুলি একটু এখান থেকে একটু দেখে নিবা এগুলি রিডিং পড়লেই তুমি পারবা এখানে বোঝার কিছু নাই আমি বলে দেওয়া মানে তুমি রিডিং করা একই জিনিস কঠিন কিছু নাই এখানে ওকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা টেবিল আমরা একটু আগে দেখেছি যেটা আমাদের ছিল ইউনিটস 4 ধরনের ইউনিট ছিল সেটা ইম্পর্টেন্ট সেটা ছিল টেবিল 1.1 আর এটা হচ্ছে টেবিল 1.2 টেবিল 1.2 এই জিনিসটা তোমাকে মুখস্থ রাখতে হবে তার মানে কি এটাও পরীক্ষায় আসবে তোমার এমসিকিউ পরীক্ষায় আসবে এখান থেকে কোনো কিছুর উপরে যদি 10 টু দি পাওয়ার 18 লেখা থাকে আমি 10 টু দি পাওয়ার 18 না লিখে আমি যদি শুধু লিখি তার মানে তোমাকে বুঝতে হবে এটার মান হচ্ছে 10 টু দি পাওয়ার 18 আমি যদি শুধু ক্যাপিটাল পি লিখি তার মানে বুঝতে হবে এটার মান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার প্লাস 15 আমি যদি স্মল পি লিখি তার মানে বুঝতে হবে যে 10 টু দি পাওয়ার মাইনাস 15 ক্যাপিটাল পি মানে প্লাস 15 আর স্মল পি মানে মাইনাস 15 কথা বুঝতে পারছো আমি যদি স্মল এ লিখি তার মানে বুঝতে হবে মাইনাস 18 আর যদি ক্যাপিটাল ই লিখি তার মানে প্লাস 18 সো এই নোটেশনগুলি তোমাকে কি মিন করে এটা তোমাকে বুঝতে হবে এখানে আমি যদি কে লিখি স্মল কে তার মানে এটা হচ্ছে কিলো আমি যদি এম লিখি স্মল এম তাহলে এটা মিলি মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3 আর যদি আমি ক্যাপিটাল এম লিখি দেখো ক্যাপিটাল এম আর স্মল এম এর মধ্যে তফাৎ দেখো একটা ক্যাপিটাল এম হ্যাঁ আর একটা দেখো স্মল এম দেখো স্মল এম মানে মাইনাস 3 আর ক্যাপিটাল এম মানে হচ্ছে দেখো 10 টু দি পাওয়ার 6 প্লাস 6 সো কোন শব্দটার মানে কি এটা তোমাকে বুঝে পড়তে হবে 10 টু দি পাওয়ার মাইনাস 50 মানে এফ আমি যদি এফ লিখি স্মল এফ তার মানে তোমাকে বুঝতে হবে এটা 10 টু দি পাওয়ার মাইনাস 15 সো এই জিনিসগুলো একটু মুখস্থ রাখবা তুমি যে বলো ক্যাপিটাল গিগা মানে গিগাবাইট তার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস প্লাস 9 10 টু দি পাওয়ার প্লাস 9 এক লেখে 9টা শূন্য সেটাকে আমরা বলি গিগা তো এই চারটা টেবিল 1.2 তোমাকে মুখস্থ রাখতে হবে কারণ এই জিনিস তোমার সারা জীবন আগামী 3 বছর ইঞ্জিনিয়ারিং পড়বা 3 বছরই তোমার এটা কাজে লাগবে কারণ পরীক্ষায় আমি তোমাকে 10 টু দি পাওয়ার ই লিখে দিব 10 টু দি পাওয়ার স্মল এফ লিখে দিব 10 টু দি পাওয়ার মাইক্রো লিখে দিব এটা তোমাকে বুঝতে হবে মাইক্রো মানে 10 টু দি পাওয়ার মাইনাস 6 আমি যদি লিখে দিই 10 টু দি পাওয়ার টি তার মানে বুঝতে হবে 10 টু দি পাওয়ার প্লাস 12 তো এই জিনিসগুলি তোমাকে মুখস্থ থাকতে হবে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে সারা জীবন এই টেবিল 1.2 মুখস্থ থাকতে হবে সেম एग्जांपल 1.12 পড়তে হবে 1.13 পড়তে হবে আর কনভার্সন বিটুইন লেভেল অফ পাওয়ারস অফ 10 কিভাবে তুমি কনভার্ট করবা একটা জিনিসকে কিভাবে কনভার্ট করবা এগুলো একটু দেখে নিবা যে কিলোহার্টজ কে কিভাবে আমি মেগাহার্টজে নিব কিলোহার্টজ কে কিভাবে মেগাহার্টজে নেব কিলোহার্টজ মানে হচ্ছে 10 টু দি পাওয়ার প্লাস 3 আর মেগাহার্টজ মানে 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার 6 এখন আমি কিলোহার্টজ কে কিভাবে মেগাহার্টজ নিব তাহলে দশমিক ঢুকালে আমার এটা হয়তো মেগাহার্টজে চলে যাবে সেম এই জিনিসগুলি এই যে দেখো দশমিক ঢুকায় আমি মেগাহার্টজে চলে গেছি সো এই জিনিসটা একটু মনে রাখতে হবে তোমাকে যে কিভাবে আমি ইউনিটস কনভার্ট করি যেমন ধরো আমি তোমাকে একটা কথা বলি এখানে আমরা একটা জিনিস তোমাকে করে দেই তাহলে তুমি বুঝতে পারবে এখানে আমাকে কি বলছে কনভার্ট এত মিলি সেকেন্ড আমার বলছে আমার মিলি সেকেন্ড তার মানে কি আমাকে 2 মাইক্রো সেকেন্ড আমার মাইক্রো সেকেন্ডে কনভার্ট করতে বলছে মাইক্রো সেকেন্ড এস ই সি আমাকে মাইক্রো সেকেন্ড বানাইতে বলছে মাইক্রো সেকেন্ড মানে কি আমার মাইক্রো মানে হচ্ছে গিয়া এই মাইক্রো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 বানাইতে হবে আমাকে তার মানে আমাকে এমন একটা সেকেন্ড বানাইতে হবে যে সেকেন্ডের মধ্যে 10 টু দি পাওয়ার মাইনাস 6 থাকবে তো কনভার্ট আমার এইটা আমার দেওয়া আছে কোনটা আমার 0.01 কত দেওয়া আছে 0.01 মিলি সেকেন্ড এমএস দেওয়া আছে এমএস এটা দেওয়া আছে তো এইটা সমান হচ্ছে আমার 0.01 মিলি সেকেন্ড মানে কি ইনটু
10 টু দি পাওয়ার মিলি মানে কি -3, এইটা আমার দেওয়া আছে। কিন্তু আমাকে বলছে এটাকে, এই জিনিসটাকে কনভার্ট করে আমাকে কি বানাইতে বলছে, এইটা বানাইতে বলছে, 10 টু দি পাওয়ার -6 বানাইতে বলছে। ব্যাপারটা বুঝছো? কনভার্ট 0.1 মিলি সেকেন্ড টু মাইক্রোসেকেন্ড। এখন আমি এই আমার দেওয়া আছে এটাকে আমি কিভাবে 10 টু দি পাওয়ার 6 বানাবো, এখন দেখো আমি কিভাবে বানাই, তুমি দেখো। সো আমার এইটা আছে, দেখো 0.01 এইটা আছে। এখন আমি এটাকে এইটা বানাবো 10 টু দি পাওয়ার কি 10 টু দি পাওয়ার -3 আমার আছে, এইটা আছে 10 টু দি পাওয়ার 3। এটার সাথে যদি আমি আরো 10 টু দি পাওয়ার -3 গুণ করি, তাহলে কি এটা 10 টু দি পাওয়ার মাইনাস, এটার সাথে আরো গুণ করছি, তাহলে 10 টু দি পাওয়ার -3 6 হবে না? কিন্তু আমি এখানে একটা জিনিস বেশি লিখছি, ঠিক না? একটা জিনিস বেশি লিখছি, কোনটা বেশি লিখছি? 10 টু দি পাওয়ার -3টা বেশি লিখছি। এই জিনিসটা এক্সট্রা লিখছি না, এই জিনিসটা এক্সট্রা লিখছি, দেখো। তো এই জিনিসটা যদি আমি কাটাকাটি করি, এটা যদি কাটাকাটি করি, তাহলে আমার এটা থাকতেছে না, আমার এই জিনিস আর এই জিনিস থাকতেছে না, দেখো। এটা আমি এক্সট্রা, উপরে একটা এক্সট্রা লিখছি, নিচে একটা এক্সট্রা লিখছি। সো এইটা হচ্ছে কি আমার উপরের জিনিসটা 10 টু দি পাওয়ার -6 হয়ে গেছে। 0.01 ইন্টু এই -3 আর এই -3, 10 টু দি পাওয়ার -6 হয়েছে, 10 টু দি পাওয়ার -6 হয়েছে। কিন্তু আমার নিচে আছে আরো কত, 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -3 আছে, 10 টু দি পাওয়ার -3। এখন 10 টু দি পাওয়ার -3 কে আমি কি করব? 10 টু দি পাওয়ার -3 কে আমি উপরে নিয়ে যাব। 10 টু দি পাওয়ার -3 উপরে গেলে কি হয়ে যাবে? 10 টু দি পাওয়ার -3 উপরে গেলে 10 টু দি পাওয়ার 3 হয়ে যাবে না? এটা উপরে গেলে 10 টু দি পাওয়ার 3। আমি কিন্তু এটাকে চেঞ্জ করব না, কারণ আমার মাইক্রোসেকেন্ড বানাইতে বলছে, আমি মাইক্রোসেকেন্ড বানাই ফেলছি। এখন আমি বাকিগুলিকে নিয়ে নাড়াচাড়া করব, কিন্তু আমি মাইক্রোতে হাত দিব না। 10 টু দি পাওয়ার 0 এটাকে উপরে নিয়ে গেছি, আর এখানে মাইক্রোসেকেন্ড, আমার মাইক্রোসেকেন্ড আমি বানিয়ে ফেলেছি। দিস ইজ মাই মাইক্রোসেকেন্ড। এই 10 টু দি পাওয়ার -6 মিন্স মাইক্রোসেকেন্ড। সো আমার মাইক্রোসেকেন্ড ইজ হিয়ার। ওকে, সো দিস ইজ দ্য এখন এই যে দেখো 10 টু দি পাওয়ার -6 মানে মাইক্রোসেকেন্ড। -6 এর পরিবর্তে আমি এটা লিখছি, এই যে দেখো, আমি 10 টু দি পাওয়ার, এই যে 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -6 হচ্ছে মাইক্রোসেকেন্ড লিখছি। আর আমার 0.01 আর এই 10 টু দি পাওয়ার -3টা যখন উপরে চলে গেছে তখন +3 হয়ে গেছে। এখন এই দুইটা গুণ করো। 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে গিয়া এটা কত? 10 টু দি পাওয়ার 3 হচ্ছে গিয়া 1 লেখে 3টা শূন্য ইন্টু ইন্টু 0.01 এত। আর মাইক্রোসেকেন্ড তো আমি বানাইছি, মানে মাইক্রোসেকেন্ড মানে 10 টু দি পাওয়ার -6। এটা তো আমাকে বানাইতে বলছে, এটা আমি বানাই ফেলছি। এখন বাকিটাকে আমি করতেছি। এখন 1000 দিয়ে 0.01 কে গুণ করো, তাহলে কত হবে? এটা হচ্ছে 10 মাইক্রোসেকেন্ড। সো আমার এটা কত হবে? এটা হবে 10 মাইক্রোসেকেন্ড হচ্ছে কি আমার কনভার্ট করলাম আমি, দেখো। সো আমার এই যে আমাকে যে বলছিল কনভার্ট করতে, এই যে এই জিনিসটা 0.01 মাইক্রোসেকেন্ড সমান আমার এইটা হচ্ছে। ব্যাপারটা বুঝছো? তুমি কি ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। জি স্যার, বুঝছি। বলো, কার কোশ্চেন ছিল বলো। স্যার প্রথমে আমরা এখানে স্যার দুই স্টেপে কাজ করছি স্যার। প্রথমে মিলি সেকেন্ডকে স্যার সেকেন্ড বানাইছি, পরে এই না, সেকেন্ডটাকে মিলিসেকেন্ডকে তোমাকে বানাইতেই তো হবে, কারণ এটাকে ভাঙতে স্যার হবে মাইক্রো না। সেকেন্ড বানাইছি, ঠিক না স্যার?
না 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 2 সেকেন্ডে না, তুমি মিলি সেকেন্ডটাকে তোমাকে কাজ করতে হবে এটাকে নিয়ে, তোমাকে এটাকে কাজ করতে হবে। এটা তো তুমি বানাবা, এটা তোমার, এটা তুমি বানাবা মাইক্রো সেকেন্ড বানাবা। মাইক্রো সেকেন্ড মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6। আমরা জানি একটু আগে যে এই যে চার্টটা দেখলাম না, মাইক্রো সেকেন্ড মানে 10 টু দি পাওয়ার -6 আর মিলি সেকেন্ড মানে 10 টু দি পাওয়ার -3। বুঝতে পারছো? ওরা 10 টু দি পাওয়ার -3 না লিখে মিলি সেকেন্ড লিখছে, আর ওরা মাইক্রো সেকেন্ড না লিখে, সরি 10 টু দি পাওয়ার -6 না লিখে মাইক্রো সেকেন্ড লিখছে। এই কথাটার এমএস এর মানে হচ্ছে এটা, আর মাইক্রো সেকেন্ডের মানে হচ্ছে এটা। তুমি 1 ms কে কনভার্ট করছো, তোমার কাজ হচ্ছে মাইক্রো সেকেন্ড যেহেতু বানাইতে বলছে, মাইক্রো সেকেন্ডটা আগে বানাই নিবা। মাইক্রো সেকেন্ড কত? 10 টু দি পাওয়ার 6 বানাই নিছো। 10 টু দি পাওয়ার 6টা তুমি আগে বানাই নিছো, উপরে দিছো 10 টু দি পাওয়ার 6, নিচে দিছো 10 টু দি পাওয়ার 6। কেন দিছো? উপরে যা দিবা নিচে তাই দিছো, কারণ দুইটা কাটাকাটি হলে যা আছে তাই। এই যে আমরা এখানে যেটা কাজ করেছি, তুমি দেখো এখানে আমরা যেটা কাজ করেছি সেটা আমরা, আমার অ্যাকচুয়াল জিনিস ছিল এইটা, এই জিনিসটা যেটা আমাকে দেওয়া আছে, যেমন এইটা, এই যে এইটা 10.01 মাইক্রো সেকেন্ড, এটাই আমার এইটা, এই যে এটা, এই জিনিসটা হচ্ছে আমার এটা 0.01 মিলি সেকেন্ড। এই মিলি সেকেন্ড এখন আমি উপরে 10 টু দি পাওয়ার -3 দিছি, নিচেও -3 দিছি, কারণ আমার এই দুইটা কাটা যায়, কিন্তু আমি দিছি কেন দিছি? মাইক্রো বানানোর জন্য। কারণ 10 টু দি পাওয়ার -3 আর 10 টু দি পাওয়ার -3, এখানে -3 আছে, আর একটা -3 দিলে আমার 6 হয়ে যাবে। 6 হওয়ার মানে হচ্ছে আমার মাইক্রো হয়ে গেল, তো আমাকে মাইক্রো বানাইতে বলছে। সো 6 হয়ে গেছে, আর আমি যেহেতু নিচে -3 দিছি, এই -3টা উপরে নিয়ে গেছি, -3তে এটা উপরে গেলে +3 হয়ে যাবে, এটাকে গুণ করলে তারও 10 মিলি সেকেন্ড। সো তুমি করলে এটা বুঝতে হবে, কারণ এই জিনিসগুলি ভেরি সিম্পল। এই যে দেখো 10 মিলি মাইক্রো সেকেন্ড, এই যে আমরা করলাম না, এই যে 10 মাইক্রো সেকেন্ড আমাদের, এই যে এটা 0.01 মিলি সেকেন্ড, এই যে 10 টু দি পাওয়ার -3 হচ্ছে মিলি সেকেন্ড মানে হচ্ছে 10 মাইক্রো সেকেন্ড। সো এই ধরনের অঙ্ক তোমার পরীক্ষায় থাকবে, এমসিকিউ পরীক্ষায় থাকবে, তোমাকে সমস্ত কিছু দেওয়া থাকবে, বাট তোমাকে অঙ্কটা করে রেজাল্টটা বের করতে হবে। রিমেম্বার, এগুলি তো ভেরি সিম্পল থিং, এগুলি খুব ইজিলি এবং দ্রুত তোমাকে বের করতে হবে। এগুলি বের করার জন্য তুমি অনলি ইউ উইল গেট 1 মিনিট টাইম, 1 মিনিটের ভিতর তোমাকে এগুলি বের করতে হবে, মনে রেখো। হ্যাঁ, ওকে। সেম তোমাকে আরেকটা অঙ্ক করতে দেই, এটা না, আরেকটা কনভার্ট এত কিলোমিটার টু মিলিমিটার। এটাতে আসো, জাস্ট এটা দেখো তোমাকে কি বলছে, তোমাকে দেওয়া আছে এত কিলোমিটারকে তোমাকে কি বানাইতে হবে? তোমাকে বানাতে হবে মিলিমিটার। তার মানে কি? তোমাকে বানাতে হবে মিলিমিটার। মানে কি? মিলিমিটার মানে হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার -3। এটা তোমাকে আগে জানতে হবে মিলিমিটার মানে কি। মিলিমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3, আমাকে 10 টু দি পাওয়ার -3 বানাতে হবে। কিন্তু আমার দেওয়া আছে কি? দেওয়া আছে কনভার্ট 0.002 এত কিলোমিটার দেওয়া আছে। এখন আমি এত কিলোমিটারকে 10 টু দি পাওয়ার -3 তে নিয়ে যাব। দেখো এত 0.002 কিলোমিটার মানে হচ্ছে কি 0.002 কিলোমিটার। কিলোমিটার মানে কি? এই কেএম মানে কি? 10 টু দি পাওয়ার কত বলো? 10 টু দি পাওয়ার 3। কিলোমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3। ওকে, সো এটাকে তুমি এখন গুণ করে ফেলো 10 টু দি পাওয়ার 3 দা, মানে 10 টু দি পাওয়ার 3 মানে কি? 1000। এটা যদি না লিখি, এটা না লিখে 10 টু দি পাওয়ার 3 মানে 1 লিখে 3টা শূন্য, এটা। এখন এটাকে গুণ করো, তাহলে কি হয়? এটাকে গুণ করে দেখবা, এটা হয় 2। এটা হচ্ছে আমার 2 এত। তার মানে কি? এটা হচ্ছে আমার এত মিটার হয়েছে। এখন এটাকে আমাকে বলছে 10 টু দি পাওয়ার -3 বানাইতে। ওকে, এটাকে আমি দেখো আমি -3 দিলাম, তার মানে আমাকে -3 বানাইতে বলছে, -3 বানাইলাম, আমি একটা -3 দিলাম। তার মানে কি? আমার মিলিমিটার হয়ে গেছে। কিন্তু আমি এই জিনিসটা কোত্থেকে বসাইলাম? যেহেতু আমি এক্সট্রা বসাইলাম, এটাকে আমি বাদ দেওয়ার জন্য একটা এই সেম জিনিস দিয়ে ভাগ করে দিলাম। এটা কাটাকাটি যাবে। সো আমার কিন্তু আমার আসল কাজ হয়ে গেছে, যে আমার মিলিমিটার বানাইতে বলছে, আমি উপরেরটা বানাই ফেলছি। তার মানে কি? আমার উপরে 2 মিলিমিটার হয়ে গেছে, mm। মানে এটা মানে হচ্ছে mm, এটা হচ্ছে এই 2 মিলিমিটার। এই 10 টু দি পাওয়ার -3 মানে হচ্ছে মিলিমিটার। সো আমার উপরে মিলিমিটার 2 মিলিমিটার 2
10⁻³ কথাটার মানে হচ্ছে মিলিমিটার। তো আমার 2 মিলিমিটার ডিভাইডেড বাই 10⁻³ 10⁻³। এখন আর -3 কে আমি উপরে নিয়ে যাব, -3টা উপরে নিয়ে আসলে কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 10⁻³ ইন্টু 2 মিলিমিটার। আমি মিলিমিটার বানাই ফেলছি। এখন আমার 10⁻³ এটা 10⁻³ মানে কি 1000, 1000 ইন্টু 2 তার মানে কি 2000 হয়ে গেছে না? তো 2000 আর আমার মিলিমিটার তো হয়ে গেছে এখানে, আমার তো মিলিমিটার, তো এটা গুণ করলে আমার মিলিমিটার। তো এটা ব্যাপারটা বুঝছো? ব্যাপারটা বুঝছো তুমি? দিস ইজ মাই, জি স্যার, বুঝতে পারছি। এটা তুমি জি একটা স্যার। করে অঙ্ক করলে তুমি বুঝতে পারবে, এগুলি পরীক্ষায় থাকবে। বি কেয়ারফুল, তোমাকে বুঝতে হবে এগুলি জিনিস, না বুঝলে কনভার্সন তুমি, ইউ আর এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তোমার মাথা খুব দ্রুত কাজ করতে হবে। এটার জন্য, এই জিনিসটা করার জন্য তুমি ইউ উইল গেট অনলি 1 মিনিট টাইম, তো বি কেয়ারফুল। ওকে, এভাবে কনভার্সনগুলি একটু করবা। 1.16 অল এইগুলি, তারপরে ইঞ্চি, ইঞ্চি দেওয়া আছে, মিটার, এই ফর্মুলাটা মনে রাখবা। 1 মিটার ইজ ইকুয়াল টু 39.37, এটা মনে রাখবা। এটা এই রিলেশনশিপটা মনে রাখতে হবে তোমার। তারপর মিনিট থেকে সেকেন্ডের কনভার্সন, 60 মিনিটে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, তারপর 60 সেকেন্ডে 1 মিনিট। এগুলি তো ছোটবেলা কনভার্সন করেছো না, 1 ঘন্টা সমান কত সেকেন্ড। হ্যাঁ, সো এই জাস্ট ঠিক সেরকম কনভার্সন, কিভাবে মিটার থেকে সেন্টিমিটারে যাবে, আমরা জানি 1 মিটারে গো 100। এই জিনিসগুলি ভেরি ইজি, এই কনভার্সনগুলি একটু পড়বা এখানে। ওকে ফাইন, 1.9 পর্যন্ত করবা। ওকে, সিম্বল এতটুকু পড়তে, এখানে কনভার্সন টেবিল এটা পড়া দরকার নেই আমাদের, এতটুকু 1.9 পর্যন্ত, 1.22 পর্যন্ত অঙ্ক করতে হবে। সো এই চ্যাপ্টারটা মোটামুটি ফিনিশ, 1 নম্বর চ্যাপ্টার ইজ ফিনিশ ফর কনভার্সন। সো পাওয়ারস অফ 10, তুমি যেটা দেখবা তোমার ইউনিটস মেজারমেন্ট, ইউনিট সিস্টেমটা পড়বা, তারপর হচ্ছে তোমার পাওয়ারস অফ 10, তারপর হচ্ছে কনভার্সন। এই 3টা জিনিস এখানে চ্যাপ্টার 1 থেকে তোমাকে পড়তে হবে, এন্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা থেকে তোমার পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন থাকবে, সো বি কেয়ারফুল। সবচেয়ে সমস্যা হচ্ছে তুমি এমসিকিউতে সময় পাবা না। তুমি তো জিনিসটা জানো, পারো, বুঝো, সবই পারো, কিন্তু সময় পাবা না, কারণ তোমার ব্রেন খুব দ্রুত কাজ করাতে হবে। তুমি যদি স্লো কাজ করো, তোমাকে হয়তো আমি 15টা থেকে 20টা কোশ্চেন দিব, কিন্তু তুমি সময় পাবা মাত্র আধা ঘন্টা। আমি তোমাকে 20টা কোশ্চেন দিব, 20টা কোশ্চেন আনসার করার জন্য তুমি একটা কোশ্চেনের জন্য 1.5 মিনিট করে সময় পাবা, একটা অঙ্কের জন্য। বুঝতে পারছো? 1.5 মিনিট সময় পাবা। তো বুঝো, 20টা কোশ্চেন তোমাকে 1.5 ঘন্টায় আনসার, মানে 30 মিনিটে আনসার করতে হবে। 30 মিনিট, ইউ আন্ডারস্ট্যান্ড? একটা কোশ্চেনের জন্য তুমি 1.5 মিনিট করে সময় পাবা। সো একটা অঙ্ক তোমাকে কত দ্রুত করতে হবে, অঙ্কটা করে এমসিকিউতে মানটা বসাতে হবে। সো রিমেম্বার। ওকে, ভোল্টেজ এন্ড কারেন্ট। হোয়াট ইজ ভোল্টেজ এন্ড হোয়াট ইজ কারেন্ট? ভোল্টেজের আমরা জানি, ভোল্টেজ হচ্ছে তোমাকে যে একটা ইলেকট্রনকে, একটা ইলেকট্রনের মান কত, একটা 1 কুলম্ব চার্জকে, 1 কুলম্ব চার্জ, একটা চার্জকে যদি তুমি একটা পয়েন্ট, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যে পরিমাণ বল প্রয়োগ করবা, কিংবা যে পরিমাণ কাজ করতে হবে তার উপর, কিংবা যে পরিমাণ জৌলস কাজ করাতে হবে, সেটাকে বলে ভোল্টেজ। ব্যাপারটা বুঝছো? ভোল্টেজ হচ্ছে ওয়াট ডিভাইডেড বাই কি, চার্জ। এখানে আমাদের এই জিনিসগুলি পড়ার দরকার নাই। ভোল্টেজ এখানে ডাইরেক্ট, এখানে ভোল্টেজে চলে আসবা। ভোল্টেজের ডেফিনেশন যদি তোমাকে বলা হয়, every source of voltage is established by simply creating a separation of positive and negative charge. দুইটা চার্জকে, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জকে যদি, একটা ইলেকট্রন আর একটা প্রোটনকে যদি তুমি সেপারেট করো, তাহলে তাদের মাঝখানে যে আকর্ষণ অথবা বিকর্ষণ, সেটাকে বলে ভোল্টেজ। অথবা একটা পজিটিভ চার্জ অথবা একটা নেগেটিভ চার্জকে তুমি যদি সেপারেট করে রাখো, তাদের মধ্যে যে অ্যাট্রাকশন, সেই ফোর্সটা, যে বলটা, দ্যাট ইজ, এখন তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে, 1 কুলম্ব চার্জ ইজ টোটাল চার্জ অ্যাসোসিয়েটেড উইথ এত ইলেকট্রন। তার মানে কি, তোমাকে যদি আমি বলি 1 কুলম্ব চার্জ, হ্যাঁ, একটা চার্জের একক কি, চার্জের একক হচ্ছে কুলম্ব। ওকে, তোমার যদি এখন 1 কুলম্ব চার্জ, 1 কুলম্ব, 1 সি, এটা 1 কুলম্ব চার্জের ভিতর তোমার ইয়ে থাকে কত, ইলেকট্রন থাকে কয়টা,
6.242 এই যে 6.242 ইন্টু 10 টু দি পাওয়ার 18। এই 10 টু দি পাওয়ার 18 মানে কি? এই শব্দটার মানে কি বলো তো? হোয়াট ইজ দিস? একটু আগে দেখে আসলাম আমরা। এক্সা, ক্যাপিটাল ই, মনে আছে? তোমাকে যদি আমি লিখে দেই 6.242 6.242 ইন্টু ই, এটা যদি লিখি তার মানে তোমাকে বুঝতে হবে এটা, এই জিনিসটা বুঝতে হবে, বুঝতে পারছো? আমি হয়তো তোমাকে এটা দিব না, আমি তোমাকে ডাইরেক্ট ই লিখে দিব এখানে। সো তুমি যদি এটা জানো, ই মানে হচ্ছে, ই শব্দের মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 18 প্লাস 18। আর যদি আমি তোমাকে এখানে এটা লিখে দেই, আমি যদি তোমাকে এটা লিখে দেই, হ্যাঁ, আমি যদি এত ইন্টু এ লিখে দেই এ, তার মানে কি বুঝতে হবে? 6 ইন্টু 2.4 এ মানে হচ্ছে, এই এর মানে হচ্ছে, এটা হচ্ছে এ শব্দের মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -18। সো এই শব্দগুলি তোমাকে মুখস্থ রাখতে হবে, যে চার্টটা আমরা দেখে আসছি একটু আগে, গিগা, ন্যানো, মাইক্রো, যেটা, এটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে এবং পরীক্ষায় তোমাকে এভাবে দেওয়া হবে। আমি তোমাকে পরীক্ষায় এভাবে দিব না, এভাবে দিব না, আমি তোমাকে মান বসাই দিব। ই, এটা মানে হচ্ছে ই। তো তুমি যদি ই শব্দের মানে কি না জানো তাহলে অঙ্কই করতে পারবে না তুমি। তো সেই জন্য তোমাকে ওই যে চ্যাপ্টার 1-এর যেই পিকো, টেরা, ন্যানো, গিগা, এক্সা, এটো, ফেমটো, হ্যাঁ, পিকো, ওই নোটেশনগুলি আগে জানতে হবে। ওকে, সো বি কেয়ারফুল। আমি কিন্তু তোমাকে আজকে ক্লাস করছো, যারা ক্লাস করছো তারা অনেক কিছু তোমার এমসিকিউ এবং কোশ্চেন সম্পর্কে একটু হিংস পাচ্ছ, কিন্তু বি কেয়ারফুল। সো ইউ আর গেইনার, তোমরা বেনিফিটেড যে একটু হিংস পাচ্ছ যে তোমার এমসিকিউ কোশ্চেন কিরকম হতে পারে। ওকে, এখন ভোল্টেজের একক কি? ভোল্টেজের একক হচ্ছে W/Q, ভোল্টেজের ফর্মুলা। ইফ এ টোটাল, মনে করে যে এখন একটা ভোল্টেজ, এখন তুমি যদি এখন মনে করো যে আমার 5, এখন আমার যদি W এর মান যদি 5 জোল হয়, 5 জোল হয়, আর আমার চার্জ যদি এখানে, আমার যদি চার্জ মনে করে যে আমাকে এ টোটাল অফ 5 জোল এনার্জি ইজ ইউজ টু মুভ নেগেটিভ চার্জ অফ কোলাম, মনে করে যে আমাকে তাহলে মনে করে যে 2 কোলাম কাজ করতে হয়, কিউ, হ্যাঁ, এত কোলাম আর 5 জোল, তাহলে আমার এখানে ইয়ে কত, ভোল্টেজ কত? তার মানে ভোল্টেজ হচ্ছে 5/2, 5/2, তার মানে কি জোলস পার কি কোলাম। এই জোলস পার কোলামকে বলা হয় ভোল্টেজ। রিমেম্বার, জোলস পার কোলাম, জোলস, জোলস বাই কোলাম, এটাকে আমরা বলি ভোল্টেজ। আমি, তুমি বলো না সারা জীবন বলতেছো ভোল্টেজ, ভোল্টেজ মানে কি? ভোল্টেজ মানে হচ্ছে জোলস পার কোলাম, মানে যে পরিমাণ কাজ করতে হয় একটা চার্জকে। দেখো, ইফ এ টোটাল 1 জোল এনার্জি ইজ ইউজ টু মুভ এ নেগেটিভ চার্জ, তার মানে কি, আমি যে অঙ্ক দিছি তোমাকে, 5 জোল এনার্জি খরচ হয় তোমার মুভ করতে একটা নেগেটিভ চার্জকে, হ্যাঁ, একটা না, দুইটা নেগেটিভ কোলামকে, তখন এখানে ভোল্টেজের পরিমাণটা কত? এখানে ভোল্টেজ উইল বি, সো ভোল্টেজ উইল বি, যদি 5 জোল কাজ করতে হয় দুইটা কোলামকে সরানোর জন্য, তাহলে তার ভোল্টেজ কত হবে? ভোল্টেজ হবে এখানে কি, 2 দিয়ে এটাকে ভাগ করলে 2.5, হ্যাঁ, ভোল্টেজ। সো এটা হচ্ছে গিয়া, এটা হবে, হ্যাঁ, দেয়ার ইজ এ ডিফারেন্স ইজ 2.5 ভোল্টেজ। ব্যাপারটা কি বুঝছো? সো রিমেম্বার দিস, মানে এক যত কাজ করতে হবে W/Q, কিউটা হচ্ছে কোলাম, এটা, তাহলে এটার ভোল্টেজ কত? W/ ওয়ার্ক ডান জোলস ডিভাইডেড বাই কোলাম, এটাকে বলে ভোল্টেজ। সো রিমেম্বার দিস, এ ধরনের অঙ্ক পরীক্ষায় থাকবে তোমার, সো বি কেয়ারফুল। তো এই অঙ্কগুলি তোমাকে একটু করতে হবে, ভোল্টেজের অঙ্কগুলি এখানে করতে হবে এই চ্যাপ্টারে, ভোল্টেজ। ওকে, এখানে ভোল্টেজ ওয়ার্ক, তোমার ভোল্টেজ দিলে ভোল্টেজ বার করবা, ডাব্লিউ দিলে ডাব্লিউ মান বার করবা, কিউ দিলে কিউ এর মান করবা, এনি ওয়ান ইউ উইল। সো 2.123 এই অঙ্ক, এগুলি এক লাইনের অঙ্ক, হাতে হাতে করা যায়। কারেন্টের অঙ্ক, তাহলে কারেন্টের ফর্মুলা কি? কারেন্ট হচ্ছে কি, কারেন্টটা হচ্ছে কি তোমার, কারেন্ট হচ্ছে কি
কিউ বাই চার্জ ডিভাইডেড বাই টাইম। কারেন্ট হচ্ছে চার্জকে টাইম দ্বারা ভাগ করলে তুমি কারেন্ট পাবা। দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ ইজ দ্য স্টার্টিং মেকানিজম, দ্য কারেন্ট ইজ এ রিয়াকশন অফ অ্যাপ্লাইড ভোল্টেজ। ব্যাপারটা কি বুঝছো? স্টার্টিং মেকানিজম, মনে করো যে কোনো একটা ভোল্টেজের মধ্যে এখানে একটা ভোল্টেজ আছে, এখানে একটা ভোল্টেজ আছে, এখানে একটা নেগেটিভ প্লেট, এটা একটা পজিটিভ প্লেট। তুমি যখন এখানে ফোর্স প্রয়োগ করবা, বল প্রয়োগ করবা, তখন এখান থেকে ইলেকট্রন বের হয়ে, ইলেকট্রন এটার ভিতরে জমা আছে, এটার ভিতরে ভোল্টেজের ভিতরে, এখানে ব্যাটারির ভিতরে ইলেকট্রন আছে। ইলেকট্রন যখন এখানে দৌড়াতে শুরু করবে তখন এটাকে বলি আমরা কারেন্ট। দ্য মুভমেন্ট অফ ইলেকট্রন ইজ কল কারেন্ট। রিমেম্বার, দ্য মুভমেন্ট মানে একটা ব্যক্তি যখন দাঁড়ায় থাকে আমরা তাকে কি বলি? একটা মানুষ দাঁড়ায় আছে, মানে বলি যে এ সিম্পল ম্যান। বাট যখন লোকটা দৌড়াইতে থাকে, হ্যাঁ, কিংবা লোকটা যখন তোমার একটা বাসের মধ্যে বসে থাকে তখন আমরা তাকে বলি যাত্রী। আমরা কিন্তু তখন বলি না মানুষ। তুমি রাস্তায় দাঁড়ায় আছো তখন বলি যে লোকগুলি দাঁড়ায় আছে বাসের জন্য, তখন কিন্তু তোমাকে যাত্রী বলা হচ্ছে না। তুমি রাস্তার মধ্যে দাঁড়ায় আছো, তোমাকে বলে মানুষগুলি দাঁড়ায় আছে। কিন্তু তুমি যখন বাসের মধ্যে উঠে বসে আছো বলে যে যাত্রীরা বসে আছে। কারণ কি? তখন তুমি মুভ করছো, যখন তুমি মুভমেন্টে যাচ্ছ, তার মানে কি তোমার একই ব্যক্তি যখন মুভমেন্টে যাচ্ছ তখন তোমার নাম সেম। ইলেকট্রনটা যখন চার্জের ভিতরে থাকে, এই ভোল্টেজের ভিতরে থাকে, ইলেকট্রনটা যখন তার জায়গায় বসে থাকে তখন তাকে আমরা বলি ইলেকট্রন। যখন সে মুভ করতে থাকে, দৌড়াতে থাকে, তখন আমরা তাকে বলি কারেন্ট। রিমেম্বার, ইলেকট্রনটা যখন দৌড়াতে থাকে তার নাম হয়ে যায় কারেন্ট। সো ইট ইজ কল দ্য মুভমেন্ট অফ ইলেকট্রন। মনে রাখো, দ্য মুভমেন্ট অফ ইলেকট্রন ইজ কল কারেন্ট। তো কারেন্টের ফর্মুলা হচ্ছে I ইজ ইকুয়াল টু কিউ বাই টি। চার্জকে তুমি টাইম দ্বারা ভাগ করলে তুমি ইয়ে পাবা, কারেন্ট পাবা। সো এটারও অঙ্ক আছে, এগুলির অঙ্ক এখানে তুমি পাবা। এখানে দেওয়া আছে ইফ, দেখো 6.242, তার মানে কি 1 কুলাম চার্জের ভিতর 1 কুলাম 1 কুলাম 1 কুলাম চার্জের ভিতর 1 কুলাম চার্জের ভিতর ইলেকট্রন কতগুলি থাকে? 6.242। রিমেম্বার দিস থিংস, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই শব্দটা ইন্টু ই ইন্টু 10⁻18। 1 কুলাম চার্জের ভিতর এত কোটি ইলেকট্রন থাকে। ই মানে 10⁻18, এত কোটি কোটি ইলেকট্রন থাকে এক চার্জ, এক অ্যামাউন্ট, 1 কুলাম চার্জের ভিতর, একটা চার্জের ভিতরে এত কোটি ইলেকট্রন থাকে। সো রিমেম্বার দিস থিংস, এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, দিস ইজ অল। এই যে ফর্মুলাটা এখানে দেওয়া আছে, ফর্মুলাটা মনে রেখো। এই অঙ্কগুলি একটু করতে হবে তোমাকে, এই অঙ্কগুলি অবশ্যই করবা ফর এক্সাম। কারেন্টের ভোল্টেজের ফর্মুলা, কারেন্টের ফর্মুলা এবং ম্যাথ। প্রাইমারি সেল এবং সেকেন্ডারি সেল, এখানে দুইটা সেলের কথা বলা আছে, একটা হচ্ছে প্রাইমারি সেল, একটা সেকেন্ডারি সেল। যেমন এখানে দেওয়া আছে ব্যাটারির কথা যদি বলা হয়, আমরা সাধারণত মনে করি যে বাজারে যে সমস্ত ব্যাটারি তুমি দেখো, হ্যাঁ, এগুলো ড্রাই সেল ব্যাটারি। ড্রাই সেল কেন? কারণ ভিতরে কোনো লিকুইড নাই, এই জন্য ড্রাই সেল। আর যেগুলি লিকুইড থাকে, যেগুলি ব্যাটারি, সেগুলি হচ্ছে লিকুইড ব্যাটারি বলি আমরা। হ্যাঁ, এগুলির প্রত্যেকটা ব্যাটারির ভোল্টেজ দেওয়া থাকে এবং এরা কতটুকু কারেন্ট দিতে পারে, হ্যাঁ, মিলি অ্যাম্পিয়ার আওয়ার, এগুলি কত মাইক্রো অ্যাম্পিয়ার, প্রত্যেকটা ব্যাটারির কতটুকু কারেন্ট দিতে পারে এগুলি বলা থাকে, এগুলির গায়ে লেখা থাকে। ওকে, যে ব্যাটারি প্রাইমারি সেল বলা হয় সেগুলিকে, যেগুলি ওয়ান টাইম ইউজ ব্যাটারি সেগুলিকে বলা হয় প্রাইমারি। আর যেগুলি তুমি বারবার রিচার্জ করতে পারো, চার্জ শেষ হয়ে গেলে আবার রিচার্জ করতে পারো, সেগুলিকে বলে সেকেন্ডারি সেল। মনে রেখো, যেমন তোমার মোবাইলের ব্যাটারিটা হচ্ছে সেকেন্ডারি সেল ব্যাটারি, যে মোবাইলের চার্জ শেষ হয়েছে আবার তুমি পরের দিন চার্জ করো, আবার পরের দিন চার্জ করো। আর প্রাইমারি সেল কোনটা? প্রাইমারি সেল হচ্ছে তোমার, মনে করো যে তোমার ঘড়ির ব্যাটারি, তোমার টর্চ লাইটের ব্যাটারি, এগুলি একবার শেষ হয়ে গেলে আবার তোমাকে দিতে হয়। সো এগুলো হচ্ছে প্রাইমারি। আর সেকেন্ডারি হচ্ছে যেটাকে বারবার তুমি চার্জ দিতে পারো। এগুলি তেমন ইম্পর্টেন্ট না, বাট তবু তুমি একবার রিডিং করে দেখো। সোলার সেল, যেখানে সূর্যের আলো থেকে আমরা সোলার পাওয়ার থেকে দেই,
সেলগুলিকে অ্যাক্টিভেট করি, এনার্জি পাই যেটা। এই জিনিসগুলি তোমরা পড়বা ইন ডিটেলস ইন ফিউচার, বাট আমরা সময় নষ্ট করতে পারছি না। ওকে, আমরা যেগুলি এসেনশিয়াল সেটাই বেশি দেখে যাচ্ছি। অ্যাম্পিয়ার আওয়ার রেটিং, আমরা বাজারে যত ব্যাটারি পাই প্রত্যেকটা ব্যাটারির দুইটা জিনিস আমাকে জানা থাকতে হয়। কথা বুঝতে পারছো? বাজারে যেই ব্যাটারি তুমি কিনো দুইটা জিনিস তোমাকে জানা থাকতে হবে ব্যাটারির। একটা হচ্ছে ব্যাটারি ভোল্টেজটা কত, আর একটা হচ্ছে ব্যাটারিটা কতটুকু কারেন্ট দিবে তোমাকে। এই দুইটা জিনিস তোমাকে জানা থাকতে হবে যে কোনো ব্যাটারিকে, ঠিক কি না? যেমন তুমি যদি বাজারে প্যান্ট কিনতে যাও, তোমাকে দুইটা জিনিস একটা প্যান্টের জানা থাকতে হবে। একটা হচ্ছে তোমার প্যান্টের কোমরের মাপ কত আর লম্বা কত। দুইটা জিনিস না জানা থাকলে ওই প্যান্ট কিন্তু তোমার লাগবে না। যেমন তোমার শার্টের ক্ষেত্রে বেসিক যে তোমার কলার কত এবং সাইজ কত, কলার কত, কলারের সাইজ কত, আর তোমার টল কত। দুইটা জিনিস মিনিমাম, ম্যাক্স মানে মিনিমাম তোমার দুইটা জিনিস তোমাকে এনশিওর করে যে কোনো জিনিস কনফার্ম করতে হয়। ঠিক সেরকম তুমি যখন বাজারে যে কোনো সোর্স অফ পাওয়ার, মানে সোর্স অফ পাওয়ার হচ্ছে ব্যাটারি কিনতে যাও, তখন তোমাকে দুইটা জিনিস অবশ্যই জানা থাকতে হবে। একটা হচ্ছে আমি যে সোর্স অফ পাওয়ার কিনতেছি, আমি যে পাওয়ারটা কিনতেছি বাজার থেকে, তার ভোল্টেজ কতটুকু দিবে সে, এবং সে কারেন্ট কতটুকু দিবে। ভোল্টেজ যেটা পাই সেটাকে বলি আমরা ভোল্টেজ, আর কত কারেন্ট কতটুকু দিবে সেটা হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার। এই প্রত্যেকটা ব্যাটারি বাজার থেকে তুমি যেটা কিনো, এনি ব্যাটারি, তোমার মোবাইলের ব্যাটারি, তোমার ঘড়ির ব্যাটারি, তোমার এনি ব্যাটারি, যে কোনো কিছুর পাওয়ার, সোর্স অফ পাওয়ার তুমি কিনো, তুমি দেখবা প্রত্যেকটার গায়ে কত ভোল্টেজ এবং কত কারেন্ট দিতে পারে সে, এটা লেখা থাকে ব্যাটারির গায়ে, পিছনে লেখা থাকে। তুমি আমি হয়তো খেয়াল করি না, তুমি আমি গিয়ে বলি ভাই মোবাইলের এই মোবাইলের ব্যাটারি আছে, ওই দোকানদার দেখে কত ভোল্টেজ কত অ্যাম্পিয়ার। এখন দোকানদার যদি তোমার চেয়ে বেশি চালাক হয় তাহলে তোমাকে 2 নম্বর একটা জিনিস ধরাই দিবে যে তোমার মোবাইলের ব্যাটারি হয়তো 3 ভোল্ট, 3 ভোল্ট হয়তো 6 মিলি অ্যাম্পিয়ার, কিন্তু তোমাকে সে হয়তো 5 মিলি অ্যাম্পিয়ার তার দোকান আছে ওইটা দিয়ে দিচ্ছে। তুমি দেখলা যে কিছুদিন পরে তোমার ব্যাটারিটা চার্জ থাকে না, খালি চলে যায়, কিন্তু তুমি তো কেনার সময় সচেতন ছিল না, তোমাকে ঠকাই দিছে। সো তুমি যখন একটা অরিজিনাল মোবাইল কিনবা, তার ব্যাটারি রেটিং কত, ব্যাটারির স্পেসিফিকেশন কত, ব্যাটারির মধ্যে ভোল্টেজ কত, তার কারেন্ট কতটুকু লাগে, ঠিক সেই নেম প্লেট দেখে জিনিস কিনবা, তাহলে তুমি আর ঠকার সম্ভাবনা কম। রিমেম্বার, তুমি ইফ ইউ আর ইলিটারেট, তুমি যদি অশিক্ষিত হও, মূর্খ হও, তাহলে তুমি জীবনের পদে পদে মানুষের কাছে প্রতারিত হবো কিংবা ঠকে যাবা। আর যদি তুমি স্মার্ট হও, ক্লেভার হও, নলেজ থাকে, তোমার জ্ঞান থাকে, তাহলে তুমি মানুষের কাছে ঠকবা না। ব্যাপারটা বুঝছো? তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার, বুঝতে পারতেছি। যেমন যেমন আমি জি স্যার, বুঝতে পারতেছি। যেমন আমি তোমাকে বলি, আমার প্রাইভেট কার গতকালকে একটু প্রবলেম দেখা দিয়েছে আমার প্রাইভেট কারে। আমি যে মিস্ত্রির কাছে গেছি, মিস্ত্রি আমাকে এটা সেটা অনেক কিছু, আমি চুপচাপ তাকে মিস্ত্রিকে, আমার পরিচিত মিস্ত্রি, তাকে আমার গাড়িটা দিলাম। গাড়িটা দেওয়ার পরে সে দেখলো কি কি লাগবে। তো ওখানে একটা তোমার সে যেটা বলতেছে, সে তার ভাষায় বলতেছে ডাইনামো, তারপর এটা সে আমাকে বুঝাচ্ছে, এটা তা আমি শুনতেছি। তার সব কথা শুনে সে আমাকে যখন অনেক কিছু বুঝাইছে যে স্যার এটা হয়, এটা সে তো আর জানে না আমি কি করি, বুঝতেছো? সে জানে না, আমি কখনো তাকে বলি না আমি কি। সে আমাকে অনেক কিছু বলে টলে সে আমাকে এখন বলতেছে যে স্যার এটা। তারপর আমি তাকে, সে বলার পরে সে যখন আমাকে ডিটেলস বললো, তারপর আমি তাকে জিনিসটা, সে আমাকে এমনি বলছে আর কি, পরে আমি পরে তাকে জিনিসটা পুরা বুঝায় বললাম। যদিও জিনিসটা মেকানিক্যাল, যে তুমি একটা যে কোনো গাড়ি, একটা যেটা দোকানদাররা কিংবা মিস্ত্রিরা বলে ডাইনামো আসলে এটাকে ডাইনামো বলা যায় না। ডাইনামো হচ্ছে প্রডিউস ডিসি। আর আমরা গাড়িতে, প্রাইভেট কার, তোমার যেটা বাসে, ট্রামে, ট্রাকে যেগুলি হয়, এটাকে বলে অল্টারনেটর, যেটা হচ্ছে এসি পাওয়ারটা জেনারেট করে সেটাকে ডিসিতে কনভার্ট করে তোমাকে যখন ইঞ্জিনটা ক্র্যাঙ্ক করে তখন তোমার এসি পাওয়ার, তোমার যে ব্যাটারি থেকে যে ডিসি পাওয়ারটা লাগে সেই পাওয়ারটা তোমার ব্যাটারি থেকে নেয় ইঞ্জিনটাকে ক্র্যাঙ্ক ঘোরানোর জন্য। যখন ইঞ্জিনটা ঘুরে যায় তখন ইঞ্জিনের ঘূর্ণনে তখন
শেফট দিয়ে তোমার অল্টারনেটরের মোটরটাকে ঘোরায়, সেই মোটরে ওখানে তোমার চার্জ প্রডিউসড হয়, মানে এসি প্রডিউসড হয়, ওই এসি দিয়ে উল্টা ব্যাটারিটাকে আবার চার্জ করে। মানে একটা ব্যাটারিকে চার্জ রাখার জন্য তোমার অল্টারনেটরের কাজ, এবং তোমার অল্টারনেটরটা হচ্ছে তোমার একটা সিস্টেমের মধ্যে, মনে করো তোমার একটা প্রাইভেট কারের মধ্যে তুমি গান শুনতেছো, অডিও চালাচ্ছ, ভিডিও চালাচ্ছ, তারপর এসি চালাচ্ছ, তারপর লাইট চালাচ্ছ, হ্যাঁ হেডলাইট চালাচ্ছ, তারপর ফ্যান চালাচ্ছ, মানে তুমি যত পাওয়ার পাচ্ছ একটা গাড়িতে সমস্ত পাওয়ার আসে অল্টারনেটর থেকে। আমি যখন তাকে এই জিনিসগুলি বললাম, তারপর এটা কিভাবে ওখানে রেকটিফায়ার আছে, তারপর ডায়োড আছে, সে বুঝছো, সে যখন আমাকে বলছে আমি চুপ করে শুনছি, বাট সে যখন বললো তারপরে সে বুঝছে যে আমি জিনিসগুলি জানি। যাই হোক, পরে সে আর আমাকে বলে নাই কিছু, আমি আর সে আমার সাথে খুব একটা, যাই হোক এটা হচ্ছে গিয়ে কি, এটাতে হয়েছে কি, সে আমার সাথে তখন আর, আমি যখন গাড়ির জিনিসপত্র কি কিনতে হবে না কিনতে হবে, কি কি লাগবে, সে আমাকে বোকা বানাইতে পারে নাই, কিংবা সে আমাকে উল্টাপাল্টা বুঝাইতে পারে না। আমি বুঝছি যে সে কি কি কিনবে, কি কি লাগাবে, বুঝতে পারছো। বাট আমি যদি তার কথাগুলি না বুঝতাম, আমি যদি তাকে উল্টাপাল্টা কোশ্চেন করতাম, তখন সে কিন্তু হয়তো আমাকে বিশাল অ্যামাউন্টের একটা জিনিস, একটা অ্যামাউন্ট, যে স্যার এটা নষ্ট হয়ে গেছে, ওইটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করতে বলছে, হয়তো আমাকে 30-40 হাজার টাকার একটা বিল ধরাই দিত। বাট সে হয়তো আজকে আমাকে 15,000 টাকার একটা বিল ধরাইছে। বাট আমি জানি সে যদি, আমি যদি তাকে বোঝাতে না পারতাম, সে হয়তো আমাকে 30-40 হাজার টাকার একটা বিল ধরাই দিত আমার গাড়ির প্রবলেমের জন্য। সো দিস ইজ হাউ, তুমি যখন মানুষের কে বোঝাতে শিখবা, যে তুমি, সে যেটা কাজটা করে তার কাজটা যখন তুমি জানবা, তখন সে তোমাকে কম ঠকাতে পারবে। আর যদি তুমি তার কাজটা না বুঝো, সেও তোমাকে ঠকাবে। মানে ইভেন একটা দোকানদারও যদি তোমাকে ঠকাই দিবে, যদি তুমি জিনিসটা তার মতো স্মার্ট না হও, তার মতো যদি নলেজ তোমার না থাকে। সো তোমার যে কোনো ব্যাপারে নলেজ থাকতে হবে যদি তুমি জীবনে ঠকতে না চাও। কারণ আমাদের এই বেঙ্গলি নেশন, তুমি যদি একটু বোকা হও, তুমি প্রতিটা জায়গায় ঠকবা, এবং সব জায়গায় তোমাকে মানুষ তোমার সাথে হিপোক্রেসি করবে, প্রতারিত হবা তুমি। সো টেক কেয়ার। ওকে, এম্পিয়ার আওয়ার রেটিং যেটা হচ্ছে, এম্পিয়ার দুইটা কথা দেখো এখানে আছে, এম্পিয়ার আওয়ার। এম্পিয়ার মানে হচ্ছে আমার কারেন্ট, আর আওয়ার মানে হচ্ছে ঘন্টা, মানে আমার বিদ্যুৎ কত ঘন্টা দিবে সেইটা। একটা ব্যাটারি, তুমি বাজার থেকে একটা ব্যাটারি কিনছো বাসা তোমার আইপিএস এর জন্য, তোমার বাসায় কারেন্ট থাকে না, তোমার এলাকায় ঘন ঘন কারেন্ট চলে যায়। এখন তুমি হিসাব করলা যে আমার বাসায় বেডরুমে, ড্রয়িং রুমে, বাথরুমে টোটাল 5টা লাইট জ্বলবে আর 2টা ফ্যান চলবে। তোমার 2টা লাইটে কত কত ওয়াটের বাল্ব তুমি জ্বালাও বাসায়, তুমি ধরো আনুমানিক 40 করে হিসাব করলা, 40 ওয়াটের 5টা, অথবা 30 ওয়াট 20 ওয়াটের 5টা লাইট এনার্জি বাল্ব চলে। আর এক একটা ফ্যানে বাংলাদেশি ফ্যান হলে তোমার 180 ওয়াটের মতো, বুঝতে পারছো, সরি, বাংলাদেশি ফ্যান হলে তোমার 80 ওয়াট, 80 থেকে 100 ওয়াটের মতো। আর যদি তুমি বিদেশি ফ্যান কিনো, বিদেশি ফ্যানে কিন্তু বিদ্যুৎ খায় বেশি। বিদেশি ফ্যান তোমার 180 থেকে তোমার 100 ওয়াট বেশি, 180 থেকে 200-250 ওয়াট পর্যন্ত বিদ্যুৎ টানে এক একটা ফ্যান। সো তুমি নিজেই হিসাব করতে পারবা যে তোমার বাসায় কতটুকু ওয়াট টানবে, এবং তুমি কত মানে কত পাওয়ারের, কত ভিএ এর অথবা কত কেভি এর আইপিএস তোমার বাসায় লাগবে। সো তুমি সেভাবে হিসাব করে সেভাবে দোকানে গিয়ে কথা বললে দোকানদার তোমাকে কম ঠকাতে পারবে। আর যদি তুমি না বুঝে দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করে যে ভাই আমার এটা লাগবে কি, তখন কিন্তু দোকানদার তোমাকে তোমাকে মফিজ মনে করে তোমাকে উল্টা পাল্টা বোঝায় তোমার কাছ থেকে যতটুকু লাভবান হওয়া যায়। এটা হচ্ছে আমাদের বেঙ্গলি নেশন ক্যারেক্টার, আমাদের বাঙালিদের ক্যারেক্টার, মানুষকে ঠকানো। ওকে, সো এম্পিয়ার আওয়ারটা হচ্ছে তোমার কতক্ষণ যাবত বিদ্যুৎ, কত এম্পিয়ার বিদ্যুৎ দিবে, কত ঘন্টা। এটাকে রেটিং প্রোভাইডস অ্যান ইন্ডিকেশন অফ হাউ লং, কতক্ষণ এ ব্যাটারি, একটা ফিক্সড ব্যাটারি, মানে তোমার ধরো যেমন আমাদের আইপিএস, তোমার মোটরসাইকেলের ব্যাটারি হচ্ছে 6 ভোল্ট, কিছু ইন্ডিয়ান
ইন্ডিয়ান যে মোটরসাইকেল সেগুলি যে 24 ভোল্ট, এর প্রত্যেকটার একটা ফিক্সড রেট ব্যাটারির ভোল্টেজ আছে, উইল বি এবল টু সাপ্লাই এ পার্টিকুলার কারেন্ট। তার মানে প্রত্যেকটা, যেমন প্রাইভেট কারের ব্যাটারিগুলি হচ্ছে 12 ভোল্টের, তারপর তোমার মোটরসাইকেলের ভোল্টেজ কিন্তু তোমার 24 ভোল্টের, অথবা তোমার দেখবা 6 ভোল্ট, যেগুলি 2 স্ট্রোক সেগুলি 6 ভোল্ট, আর যেগুলি তোমার মনে করো যে 4 স্ট্রোক সেগুলি তোমার 24 ভোল্টের ব্যাটারি লাগে। সো এই জিনিসগুলি তোমাকে যে ভোল্টেজ উইল বি অ্যাবল টু, এখন কতটুকু কারেন্ট দিতে পারবে এই জিনিসটা, কতটুকু কারেন্ট, হাউ লং, কত সময় পর্যন্ত তোমাকে কারেন্ট দিতে পারবে, এটা তোমাকে এটা হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার। এ ব্যাটারি উইথ এন অ্যাম্পিয়ার আওয়ার রেটিং অফ 100 উইল বি থিওরিটিক্যালি প্রোভাইডেড কারেন্ট অফ 1 অ্যাম্পিয়ার ফর 100 আওয়ার্স। তার মানে কি, ব্যাপারটা বুঝছো? মনে করো যে কোনো একটা ব্যাটারির গায়ে, মনে করো যে এটা একটা বাজার থেকে তুমি একটা ব্যাটারি কিনছো, হ্যাঁ, সাপোজ তুমি বাজার থেকে একটা ব্যাটারি কিনছো, এটা তোমার ব্যাটারি, হ্যাঁ, বাজার থেকে একটা ব্যাটারি কিনছো। এখন এর গায়ে লেখা আছে 100 AH, হ্যাঁ, ওর গায়ে লেখা থাকবে। এটা ধরো এই ব্যাটারিটা মনে করো এটা হতে পারে, মনে করো যে 12 ভোল্টের, বাংলাদেশে যে সমস্ত ভোল্ট পাওয়া যায়, বাংলাদেশে যে সমস্ত ভোল্টেজ পাওয়া যায়, 6 ভোল্টের ব্যাটারি পাওয়া যায়, 12 ভোল্টের ব্যাটারি পাওয়া যায়, 24 ভোল্টের ব্যাটারি পাওয়া যায়, হ্যাঁ, 24 ভোল্টের এগুলি ব্যাটারি, তারপর এই সমস্ত রেটের ব্যাটারি পাওয়া যায়। এখন ধরো 24 ভোল্টের ব্যাটারির 100 AH লেখা আছে, তোমার ব্যাটারির গায়ে লেখা থাকে AH। এই কথাটার মানে কি, তোমার যে ব্যাটারিটা 24 ভোল্ট লেখা থাকবে ব্যাটারির গায়ে, ধরো, হ্যাঁ, ধরো ব্যাটারির গায়ে লেখা আছে 24 ভোল্ট, তুমি তো ব্যাটারি জানলা, কিন্তু এই যে 100 AH এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এইটা, যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট দিলে সে 100 ঘন্টা চলবে, অথবা তুমি 100 কে কিভাবে, AH মানে কি, AH তুমি 100 কে কিভাবে লিখতে পারো, 1 into 100 এভাবে লিখতে পারো, অথবা 100 কে তুমি লিখতে পারো, 100 কে লিখতে পারো তুমি 10 into 10, হ্যাঁ, 10 into 10, কথা বুঝতে পারছো? অথবা তুমি 100 কে লিখতে পারো, এটাকে যেভাবে তুমি 100 into 1, তার মানে হচ্ছে এই শেষ ডিজিটটা যদি অ্যাম্পিয়ার হয় আর ফার্স্টেরটা যদি তোমার আওয়ার হয়, ঘন্টা। সো দেখো, যে ব্যাটারির গায়ে 100 AH লেখা আছে, তার মানে হচ্ছে এই পাশে সবগুলি আওয়ার, আর এই পাশে সবগুলি অ্যাম্পিয়ার। সো 1 ঘন্টা চলবে এই ব্যাটারিটা, 1 ঘন্টা চলবে, এই যে আওয়ার, 1 ঘন্টা চলবে, কিন্তু কারেন্ট দিবে সে 100 অ্যাম্পিয়ার 1 ঘন্টার মধ্যে, প্রতি 1 ঘন্টা পুরো সময় 100 অ্যাম্পিয়ার। কিন্তু তুমি সেম 100 AH ব্যাটারি 100 AH, অথবা তুমি তার কাছ থেকে নিতে পারো যে 10 ঘন্টা চলবে, কিন্তু তখন কারেন্ট অ্যাম্পিয়ার নিতে হবে 10 অ্যাম্পিয়ার, অথবা তুমি এটা নিতে চাচ্ছ না, সেম ব্যাটারি থেকে তুমি 100 আওয়ার চালাবা, কিন্তু 1 আওয়ার করে 1 অ্যাম্পিয়ার করে কারেন্ট নিবা। তো ব্যাপারটা বুঝছো? আশা করি এই 3 টাইপস দ্য অ্যাম্পিয়ার আওয়ার কথাটার মানে কি সেটা তোমাকে বুঝতে হবে। সো ট্রাই টু রিমেম্বার দিস থিংস। হ্যালো, পরে কথা বলো, রাত্রে 10টা পরে কল করবা। ওকে ওকে, বুঝতে পারছো? আশা করি এইটা বুঝতে পারছো, হ্যাঁ। সো তোমার দিস ইজ তোমার অ্যাম্পিয়ার আওয়ার লেখাটার মানেটা হচ্ছে তোমার দিস ইজ, তুমি কিভাবে অ্যাম্পিয়ার আওয়ার কথাটা বুঝবা। সো এই অ্যাম্পিয়ার আওয়ার কথাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, রিমেম্বার। কথা বুঝতে পারছো? এখানে বলা আছে অ্যাম্পিয়ার আওয়ার কিভাবে লাইফ নির্ণয় করে, একটা ব্যাটারি কতদিন চলবে, কিংবা কতক্ষণ তোমাকে কত ঘন্টা তোমাকে পাওয়ার দিবে, কত অ্যাম্পিয়ার করে, এগুলি সব অঙ্ক করে দেওয়া আছে। জিনিসটা বুঝো, সিম্পল ফর্মুলা, হ্যাঁ, অ্যাম্পিয়ার আওয়ার, এটা দিস ইজ দ্য ফর্মুলা। কত ঘন্টা, লাইফ মানে আওয়ার, হ্যাঁ, অ্যাম্পিয়ার আওয়ার ডিভাইডেড বাই অ্যাম্পিয়ার, কতটুকু কারেন্ট আনবে সে, এটাকে ভাগ দিলে, সিম্পল জিনিস, এগুলি একটু জেনে রাখবা। ওকে জেন্টলম্যান, এই চ্যাপ্টারটা মোটামুটি আমাদের ফিনিশড। এই চ্যাপ্টারে আর তেমন কিছু পড়া না। এই চ্যাপ্টারে পড়বা ভোল্টেজের ফর্মুলা এবং অঙ্ক, কারেন্টের ফর্মুলা এবং অঙ্ক, এবং অ্যাম্পিয়ার আওয়ার রেটিং। সো আর এখানে ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, তারপর এই জিনিসগুলি নেক্সট সেমিস্টারে তোমার আলাদা কোর্স আছে, সেমিকন্ডাক্টরের আলাদা কোর্সই আছে তোমার, নেক্সট সেমিস্টারে তোমরা সেকেন্ড ইয়ারে গিয়ে পড়বা। ওকে, এখানে আরেকটা জিনিস দেখো, অ্যামিটার অ্যান্ড ভোল্ট মিটার। হোয়াট ইজ অ্যামিটার? অ্যামিটার দিয়ে আমরা কি করি? কারেন্ট মাপি। আর ভোল্ট মিটার দিয়ে কি করি?
আমরা ভোল্টেজ মাপি। রিমেম্বার দিস থিংস। অ্যামিটার দিয়ে আমরা কারেন্ট মাপি। সো অ্যামিটারটা আমরা সার্কিটের মধ্যে কিভাবে কানেক্ট করি? সিরিজে কানেক্ট করি। আর ভোল্ট মিটারটা আমরা সার্কিটের মধ্যে কিভাবে কানেক্ট করি? প্যারালালে কানেক্ট করি। দুইটা কথা তোমাকে মনে রাখতে হবে। অ্যামিটার for measuring current but be connected in circuit in series, আর voltmeter we use for measuring voltage but series সার্কিটে কিভাবে আমরা কানেক্ট করি? প্যারালালি কানেক্ট করি। এই দুইটা কথা তোমাকে মনে রাখতে হবে। আর যদি এটা মনে রাখো, তোমার যে কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে, তোমার মেশিনটা পড়ে যেতে পারে। ওকে, এই যে এখানে বলা আছে দেখো, যে কোন একটা সার্কিটের তুমি যদি ভোল্টেজ মাপতে চাও, তার মানে কি এখানে জিনিসটা প্যারালালি দেওয়া আছে। দেখো এইটার প্যারালাল এইটা। সো যেহেতু প্যারালালে কানেক্ট করছো, তার মানে এটা ভোল্টেজ মাপবে তোমার। এই যে দেখো বি লেখা মানে ভোল্টেজ, আর এটা দেখো এখান থেকে সিরিজ। সো এই লাইনের মধ্যে কারেন্ট মাপবা। সো এটা হচ্ছে অ্যামিটার। ব্যাপারটা বুঝছো? দেখো এটা সিরিজ কানেকশন, এটা প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশন মানে ভোল্টেজ মাপতেছো তুমি, সিরিজ কানেকশন মানে তুমি কারেন্ট মাপতেছো। এই দুইটা ওয়ার্ড মনে রাখতে হবে। এখানে আরেকটা জিনিস দেখো, বলা আছে the introduction. Okay, there are instrument designed to measure just current or just voltage level. যেটা দিয়ে আমরা কারেন্ট মাপি সেটাকে বলি অ্যামমিটার, যেটা দিয়ে আমরা ভোল্টেজ মাপি সেটাকে আমরা বলি ভোল্টমিটার, যেটা দিয়ে আমরা রেজিস্ট্যান্স মাপি কোন একটা সার্কিটে সেটাকে বলি আমরা কি মাপি বলো? রেজিস্ট্যান্স মাপি যেটা দিয়ে, সেটাকে আমরা বলি ওহম মিটার। সো আলাদা আলাদা মিটার আছে, কিন্তু কিছু কিছু মিটার আছে যেটা দিয়ে আমরা সবগুলি মাপতে পারি, ঠিক না? যেমন VOM, যেটা দিয়ে আমরা ভোল্টেজ মাপতে পারি, তারপর ওহম মাপতে পারি, এম দিয়ে কি মিলিমিটার, অ্যাম্পিয়ার মাপতে পারি, মিলি অ্যাম্পিয়ার মাপতে পারি। হ্যাঁ, সো তিনটা জিনিস মাপা যায়, ভোল্টেজ, ওহম এবং মিলি অ্যাম্পিয়ার। কারেন্টও মাপা যায়। সো তিনটা এখানে ভোল্ট, ওহম এবং মিলি অ্যাম্পিয়ার। সো ভোম দিয়ে আমরা তিনটাই মাপতে পারি। এন্ড ডিজিটাল মাল্টিমিটার, সো ডিজিটাল মাল্টিমিটার DMM, এটা দিয়ে আমরা সবকিছুই মাপতে পারি, ভোল্টেজ, রেজিস্টর এবং কারেন্ট। সো এই দুইটা মিটারকে মনে রাখবা, ভোম এবং DMM। এই দুইটা হচ্ছে কি আমাদের মাল্টিমিটার, যেটা দিয়ে আমরা 3 things we can measure. সো রিমেম্বার দিস থিংস, এই জিনিসগুলি। ওকে, আমরা চ্যাপ্টার 2 ইজ ফিনিশ। সো আমরা খুবই অল্প অল্প জিনিস পড়তেছি, বাট বাকি যেগুলি যে পড়তে হবে না সে কথা না, বাকিগুলি তোমাকে পড়ে নিতে হবে। তুমি তোমার মতো করে বাকিগুলি পড়ে নিবা। ওকে, চ্যাপ্টার 3 জানেন, দিস ইজ দ্য রেজিস্টর চ্যাপ্টার। বাট আমরা তোমাকে কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে। বাসায় বসে গল্পের মতো করে বইটা রিডিং পড়বা, অথবা বাসে বসে আছো, ট্রামে বসে আছো, ফেসবুকিং না করে একটু পড়াশোনা করো, জীবনে কাজে লাগবে। ভালো থাকবা, রেজাল্টটা ভালো হবে। একজন ইঞ্জিনিয়ারিং যেহেতু পড়তে আসছো নিজের টাকা খরচ করে, সো একটা ভালো রেজাল্ট করো, জীবনে উন্নতি করতে পারবা, ভালো চাকরি পাবা, ভালো জায়গায় ভালো স্যালারি পাবা, ভালো থাকবা। কিন্তু ফেসবুকিং করে মেসেঞ্জার ওই পোস্ট দিয়ে তোমার এগুলি কোনো লাভ নাই, জাস্ট সময় নষ্ট আর তোমার টাকা নষ্ট। বুঝতে পারছো? ওকে, এই জিনিসগুলি মনে রেখো। নিজেকে এই সমস্ত ফেসবুকিং, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলি থেকে যত দূরে সরে রাখবা তত ভালো থাকবা। বুঝতে পারছো? ওকে, রেজিস্ট্যান্স। হোয়াট ইজ রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স হচ্ছে বাধা দেওয়ার ক্ষমতা। রেজিস্ট্যান্স হচ্ছে রেজিস্টর এন্ড রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর এন্ড টেন্স। হ্যাঁ, ক্যাপাসিটর, ক্যাপাসিটেন্স, দুইটা করে শব্দ। রেজিস্টর, যে জিনিসটার নাম হচ্ছে রেজিস্টর, আর সে যে বাধা দেয় সেটাকে বলে রেজিস্ট্যান্স। ইন্ডাক্টর মানে, ইন্ডাক্টর হচ্ছে কয়েল, কয়েলটার নাম হচ্ছে ইন্ডাক্টর, আর সে যে ব্যাক ইএমএফ তৈরি করে, একটা ফোর্স তৈরি করে, সেটাকে বলে ইন্ডাকটেন্স। আর ক্যাপাসিটর, ক্যাপাসিটর হচ্ছে যে চার্জ ধরে রাখে, তার নাম ক্যাপাসিটর, আর চার্জ ধরে রাখার ক্ষমতাটাকে বলে ক্যাপাসিটেন্স। সো এই জিনিসগুলি তোমাকে মনে রাখতে হবে। নাউন একটা, আর নাউনের দোষগুণ অ্যাডজেক্টিভ একটা। রেজিস্টর হচ্ছে নাউন, ক্যাপাসিটর হচ্ছে নাউন, ইন্ডাক্টর হচ্ছে নাউন, টরগুলি নাউন, আর রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স আর অ্যাডজেক্টিভ, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নাউন। রিমেম্বার এই শব্দগুলি। দো আই এম নট ইউর ইংলিশ ইনস্ট্রাক্টর, বাট your English instructor will teach you what is noun, what is adjective,
what is pronoun, I think he will taught you. Okay. ওকে, রেজিস্ট্যান্স, কোন একটা জিনিসের রেজিস্ট্যান্স সাধারণত কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কয়েকটা জিনিসের উপর, মানে একটা জিনিস, একটা মেটাল অথবা একটা ম্যাটেরিয়াল কি পরিমাণ মানে বাধা দিবে তোমাকে। তোমাকে মানে কি, একটা ইলেকট্রনকে, একটা ইলেকট্রন তার মধ্য দিয়ে প্রবাহিত হবে। এখন ইলেকট্রন কি স্মুথলি যেতে পারবে তার ভিতর দিয়ে, নাকি বাধা পাবে, নাকি যেতেই পারবে না, এই জিনিসটা বাধা দিবে তোমার রেজিস্ট্যান্স। তার মানে কি, আমরা জানি, আমরা তিনটা জিনিস আমরা শিখেছি। একটা হচ্ছে কি, কন্ডাক্টর, ঠিক না? কন্ডাক্টর পড়েছি না, যার ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে, এটাকে বলে কন্ডাক্টর। হ্যাঁ, তারপর ইনসুলেটর, যার ভিতর দেয়া, ইনসুলেটর কাকে বলে, যার ভিতর দেয়া ইলেকট্রন যেতেই পারে না কোনো ক্রমে, সেটা হচ্ছে ইন্ডাক্টর, সরি ইনসুলেটর। তারপর সেমিকন্ডাক্টর। হ্যাঁ, সেমিকন্ডাক্টর কোনটা, যে যার ভিতর, যাকে আমরা ইচ্ছা করলে কন্ডাক্টর বানাইতে পারবো, ইন্ডাক্টর বানাইতে পারবো, আবার যাকে ইচ্ছা করলে আমরা ইনসুলেটর বানাইতে পারবো। মানে ইনসুলেটর, তুমি সেমিকন্ডাক্টর থেকে ইনসুলেটরও ম্যাটেরিয়াল বানাইতে পারবো, অথবা কন্ডাক্টরও বানাইতে পারবো। এটা হচ্ছে মানে একের ভিতর দুই। এই সেমিকন্ডাক্টরকে তোমার দুইটা ক্যারেক্টার আছে, সেমিকন্ডাক্টরের ভিতরে ইনসুলেটরের ক্যারেক্টার আছে, কন্ডাক্টরের ক্যারেক্টার আছে। এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। এই তিন ধরনের ম্যাটেরিয়াল আমরা পাই, কিন্তু আমাদের এই কন্ডাক্টরটা আবার, এই কন্ডাক্টরের, এই কন্ডাক্টর মানে যার ভিতর দিয়ে ইলেকট্রন ফ্রিলি ফ্লো হইতে পারে, এর ভিতর দিয়ে ইলেকট্রন যেতে পারে না। এই ইলেকট্রন এর ভিতর দিয়ে ফ্লো হইতে পারে। এখন ইলেকট্রন যে ফ্লো হবে, কেউ খুব দ্রুত দৌড়ায় যাবে, ইলেকট্রনগুলি খুব ফাস্ট দৌড়াবে, আবার কিছু কিছু ক্ষেত্রে ইলেকট্রনগুলি আস্তে আস্তে যাবে। হ্যাঁ, আবার কিছু কিছু ক্ষেত্রে, এখন এই কন্ডাক্টর মানে এই যে কেবলটা, এই কেবলটার ভিতর দিয়া, কেবলটা যদি মোটা হয় তাহলে ইলেকট্রন খুব দ্রুত দৌড়ায় চলে যাবে। এখন কেবলটা যদি খুব চিকন হয়, মনে করে যে কেবলটা খুবই চিকন, তাহলে ইলেকট্রন ওর ভিতর দিয়া খুব জোরে দৌড়াইতে পারবে না। তার মানে ব্যাপারটা বুঝছো? আবার কন্ডাক্টরটা যদি অনেক বেশি লম্বা হয়, তাহলে ওর রেজিস্ট্যান্স অনেক বেশি হবে। অনেক লম্বা পথ গেলে, যত বেশি লম্বা পথ হবে, তুমি যদি লম্বা পথে বেশি জার্নি করো তাহলে টায়ার্ড হবা বেশি, কিন্তু শর্ট ডিস্টেন্সে ট্রাভেল করলে তুমি টায়ার্ড হবা কম। সো এই চারটা জিনিসের উপর, মনে করে যে আরেকটা জিনিস, যদি টেম্পারেচার থাকে, টেম্পারেচার যদি বেশি থাকে কন্ডাক্টরের, মনে করো এইটার টেম্পারেচার বেশি, তখন তোমার রেজিস্ট্যান্স মানে বাধা দেওয়ার, ইলেকট্রনের ফ্লোটা বাধাপ্রাপ্ত হবে টেম্পারেচার বেশি থাকলে। তো এই জিনিসগুলি আমরা এখন এখানে দেখব, যে কি কি আমাদের চারটা জিনিসের উপর ডিপেন্ড করে। এখানে আমাদের রেজিস্ট্যান্স অফ এ তার মানে কোনো একটা ম্যাটেরিয়াল যদি দেখো, ম্যাটেরিয়ালটা যদি, এই ম্যাটেরিয়ালটা কি, ম্যাটেরিয়ালটা যদি তার কন্ডাক্টিভিটি অথবা রেজিস্টিভিটি, আমরাকে রো দিয়ে প্রকাশ করি, কোনো একটা জিনিসের রেজিস্টিভিটি যদি বেশি হবে, হ্যাঁ, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ক্যারেক্টার এক এক রকম। যেমন কপারের রেজিস্টিভিটি হচ্ছে 10.37, এখন আয়রনের রেজিস্টিভিটি হচ্ছে গিয়া তোমার 74। মানে কপার বাধা দেয় কম, আর আয়রন বাধা দেয় বেশি। আয়রন যে বাধা দেয় সেটা হচ্ছে 74 সার্কুলার মিলস পার ওম, আর কপার বাধা দেয় সবচেয়ে কম 10 পয়েন্ট। এরকম প্রত্যেকটা পোর্সিলিন, কার্বন, ইনসুলেটর, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের একটা নাম্বার আছে যে যার বাধা দেওয়ার ক্ষমতা, এটাকে বলে আমরা রেজিস্টিভিটি। প্রত্যেকটা ম্যাটেরিয়ালের একটা বাধা দেওয়ার একটা ক্ষমতা আছে, এবং এটা ফিক্সড সারা পৃথিবীতে, এটাকে বলে ম্যাটেরিয়াল রেজিস্টিভিটি। এখন রেজিস্টিভিটি, হ্যাঁ, রেজিস্ট্যান্স, কোন একটা ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেজিস্টিভিটি। সো এই জিনিসটা আমরা কিভাবে লিখতে পারি, যে কোনো একটা ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স কি হবে, একটা ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স, কোনো একটা ম্যাটেরিয়ালের বাধা দেওয়ার ক্ষমতা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেজিস্টিভিটি। মানে ব্যাপারটা বুঝছো? এটাকে বলে রেজিস্টিভিটি। মানে রেজিস্ট্যান্স বেশি হবে, যে ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি বেশি, তার বাধা দেওয়ার ক্ষমতা তত বেশি। যদি রেজিস্টিভিটি কম হয়, যেমন কপারের রেজিস্টিভিটি 10, তাহলে কপার কম বাধা দেয় ইলেকট্রনের ফ্লোকে। যেমন আয়রনের রেজিস্টিভিটি 74, সো আয়রনের
ইলেকট্রনকে বাধা দিবে। আয়রনের ভিতর দিয়ে, লোহার ভিতর দিয়ে ইলেকট্রন সহজে ট্রাভেল করতে পারে না, বাধা পায়। সো তার রেজিস্টিভিটিটা বেশি আয়রনের। এই জন্য এটাকে বলে ডাইরেক্টলি। সো রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেজিস্টিভিটি। রেজিস্ট্যান্স বেশি হবে যদি রেজিস্টিভিটি বেশি হয়। এখন লেংথ হচ্ছে লম্বা। কোনো একটা ম্যাটেরিয়াল যদি লম্বা হয়, তুমি লম্বা পথে বেশি ট্রাভেল করলে টায়ার্ড হবা। আর যদি কম পথে ট্রাভেল করো, অল্প ডিস্টেন্স হাঁটো, তাহলে পরিশ্রম কম হোক। আর যদি লম্বা 10 কিলোমিটার হাঁটো, তাহলে কি টায়ার্ড হয়ে যাও বেশি। তার মানে কি রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেংথ। যত লম্বা পথ হবে তত বেশি রেজিস্ট্যান্স, যত শর্ট পথ লেংথ কম, তোমার টায়ার্ডনেস কম, রেজিস্ট্যান্স কম। সো এটাকে ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে গিয়া, হ্যাঁ, তোমার রেজিস্ট্যান্সটা কত। রেজিস্ট্যান্স মানে রাস্তার যদি যানজট, রাস্তা যদি মোটা হয় তাহলে কি যানজট কম থাকবে। 8 লেনের রাস্তা থাকলে যানজট কম থাকবে। আর যদি চিপা গলির রাস্তা হয় তাহলে রেজিস্ট্যান্স বেশি হবে। তাহলে এটাকে বলে ইনভার্সলি প্রপোর্শনাল টু, হ্যাঁ, এরিয়া কস্ট। মানে কি রাস্তা যদি বড় হয় রেজিস্ট্যান্স কম হবে। রাস্তা যদি সরু হয় তাহলে রেজিস্ট্যান্স বেশি হবে। আর রাস্তা যদি বড় হয় রেজিস্ট্যান্স কম হবে। আর রাস্তা যদি সরু হয় রেজিস্ট্যান্স বেশি হবে। সো এটাকে বলে ইনভার্সলি প্রপোর্শনাল। আর টেম্পারেচার কোন একটা জিনিসের, যেমন তোমার মোবাইল যখন গরম হয়ে যায়, দেখবা মোবাইলে কথা বলতে বলতে গরম হয়ে গেলে তখন ইন্টারনেট স্লো হয়ে যায়, খালি ঘুরতেই থাকে। তোমার ল্যাপটপে যখন গরম হয়ে যায়, দেখবা যে ল্যাপটপ স্লো হয়ে গেছে। মোবাইল, ল্যাপটপ এগুলি গরম হয়ে গেলে, তার মানে কি টেম্পারেচার বেড়ে গেলে রেজিস্ট্যান্স বেড়ে যায়। সো রেজিস্টিভিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। সো এই কন্ডিশনগুলি তোমাকে মনে রাখতে হবে। রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেজিস্টিভিটি। রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেংথ। সো রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া অফ এ কন্ডাক্টর। আর টেম্পারেচার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। এই চারটাকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা রেজিস্ট্যান্সের একটা ফর্মুলা পাইতে পারি। তার মানে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু, সবগুলি যদি আমরা একসাথে করি তাহলে আসতেছে আমার রেজিস্টিভিটিটা উপরে, এলটা উপরে, নিচে আসতেছে এ। তো এটা হচ্ছে আমার ফর্মুলা ফর আর। বুঝতে পারছো রেজিস্ট্যান্সের ফর্মুলা এটা। সো রিমেম্বার দিস থিংস। এটা সবই এখানে লেখা আছে, আমি শুধু তোমাকে বলে দিলাম। তুমি বই পড়লে ভালো বুঝতে পারবা। হয়তো আমার কথা তোমার বুঝতে কষ্ট হচ্ছে, বাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড ফ্রম দা। ওকে, এই যে এখানে রেজিস্টিভিটি এল এ এখানে বলা আছে। এখন সার্কুলার মিলস, এই যে আমি একটু আগে তোমাকে বললাম যে সিলভারের রেজিস্টিভিটি, এগুলি হচ্ছে রেজিস্টিভিটি। দেখো দিজ আর দা রেজিস্টিভিটি। এগুলি, এই সিলভারের রেজিস্টিভিটি 9। ওহো, দেখো সিলভারের রেজিস্টিভিটি 9, কপারের রেজিস্টিভিটি 10, গোল্ডের এইটা কি অ্যালুমিনিয়াম 17, টংস্টেন এত, নিকেলের এত রেজিস্টিভিটি। মানে কি আয়রনের 74। সো কনস্ট্যান্টেন হচ্ছে গিয়ে 295, নিক্রোম হচ্ছে গিয়ে 600, হ্যাঁ, ক্যালোরাইট হচ্ছে গিয়ে 700, কার্বন মানে তো বুঝছো, এটা হচ্ছে সলিড কার্বনের হচ্ছে 21,000। সো তুমি যত, এই জন্য আমরা বিদ্যুতের জন্য সবচেয়ে এই জিনিসটা ব্যবহার করি, কারণ কপারটা ব্যবহার করি, কপার ওয়্যার। আমাদের যে কারেন্টের তার ব্যবহার করি আমরা, কিসের তার? এটা কপার ওয়্যার। কারণ কারেন্টের তারের রেজিস্টিভিটি সবচেয়ে কম। আমরা সিলভার ব্যবহার করি না, কারণ সিলভার আবার আমাদের জন্য কস্টলি, বাজারে এটা অনেক দাম। সিলভার ব্যবহার করলে সব কারেন্টের তার চুরি করে বিক্রি করে ফেলবে, বাংলাদেশের লোকজন সব চুরি করে নিয়ে বিক্রি করে ফেলে তার। তো এই জন্য সিলভারটা দেওয়া হয় না, দেওয়া হয় কপার। সো রিমেম্বার দিস থিংস। হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার।
স্যার শুনতে পাচ্ছি না আমরা। স্যার শুনতে পাচ্ছি না। ও সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, আমি বলেই যাচ্ছি। ওকে, দেখো এখন শুনতে পাচ্ছো? হ্যালো? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা সরি, ওইটা টিপ লেগে ওই বাটন হয়ে গেছে। আচ্ছা যাই হোক, দেখো মানে এখানে যে এই যে ব্লু লেখাগুলি সবসময় পড়বা, এই বইয়ের মধ্যে যত ব্লু লেখাগুলি আছে, অন্য কালো লেখাগুলি তুমি যদি এই কালো লেখাগুলি নাও পড়ো, বা এই যে ইটালিক ফন্টে ব্লু লেখাগুলি এই বইয়ের মধ্যে অবশ্যই পড়বা, কারণ ব্লু লেখাগুলি অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কথা লেখা থাকে। অ্যাটলিস্ট তুমি পুরো বইটার মধ্যে ব্লু লেখাগুলি অবশ্যই পড়বা। রিমেম্বার, এটা আমার রিকোয়েস্ট যে তুমি এই বইয়ের মধ্যে সবগুলি পেজ না পড়তে পারলে বা ব্লু লেখাগুলি অবশ্যই পড়ো, কারণ ব্লু লেখাগুলিতে তোমার ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কথাগুলি বলা থাকে। এবং আমরা তোমার স্যাররা যত এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন এই ব্লু লেখাগুলির মধ্য থেকে দেয়। সো রিমেম্বার, সো দেখো এখানে যে হায়ার দ্য রেজিস্টিভিটি গ্রেটার দ্য রেজিস্ট্যান্স, এই কথাটার মানে হচ্ছে রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, তার মানে কি রেজিস্ট্যান্স বেশি হলে, রেজিস্ট্যান্স যখন বাড়বে তখন রেজিস্টিভিটিটাও বাড়বে, অথবা রেজিস্টিভিটি বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে। এটা দ্য লঙ্গার দ্য কন্ডাক্টর দ্য গ্রেটার দ্য রেজিস্ট্যান্স, তার মানে হচ্ছে রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেংথ, তার মানে এটা বেশি হলে রেজিস্ট্যান্স বেশি হলে লেংথটা বেশি হবে, অথবা লেংথটা বেশি হলে রেজিস্ট্যান্স বেশি হবে। দ্য গ্রেটার দ্য এরিয়া অফ কন্ডাক্টর লেস দ্য রেজিস্ট্যান্স, তার মানে কি রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্ট ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, এইটা লেস বলছে না, লেস দ্য রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্সটা কম হবে, রেজিস্ট্যান্সটা কম হবে যদি তোমার এরিয়াটা বেশি হয়। ব্যাপারটা বুঝছো? সো রিমেম্বার দিস থিংস, এই চারটা অ্যাজাম্পশন, এই তিনটা অ্যাজাম্পশন একটু মনে রাখবা। এখানে ইয়েগুলি দেওয়া আছে, দেখো এখানে সেম ম্যাটেরিয়াল, দৈর্ঘ্য প্রস্থ সবকিছু সমান আছে, বাট এই দুইটা, একটা কপার একটা আয়রন। সো কপারের রেজিস্টিভিটি হচ্ছে 10 আর এটা হচ্ছে 74। তো তাহলে কোনটা, কোন ম্যাটেরিয়ালটা তোমার সবচেয়ে সুইটেবল? এটা হচ্ছে সুইটেবল, কারণ এটা রেজিস্টিভিটি কম। সো এটা মনে রাখবা। সো এটা সেম, এটাও কপার এটাও কপার, কিন্তু দুইটাই কপার, একই ম্যাটেরিয়াল, কিন্তু এটা ছোট রাস্তা ওর রেজিস্ট্যান্স কম, আর এটা লম্বা রাস্তা এর রেজিস্ট্যান্স বেশি। বুঝতে পারছো? এটা যদি মনে করো যে 5 হয় রেজিস্ট্যান্স, এটা দেখবা রেজিস্ট্যান্স 10। রেজিস্ট্যান্স কিন্তু সবসময় কম হওয়া ভালো, মনে রাখবা, রেজিস্ট্যান্স বেশি হওয়া খুবই খারাপ। তো কপার আর এটাও কপার এটাও কপার, কিন্তু এটা চিকন এটা মোটা, তাহলে এটা রেজিস্ট্যান্স কি হবে? এটা রেজিস্ট্যান্স মোটা যেহেতু, এটা রেজিস্ট্যান্স হবে 5, আর দেখবা যেহেতু এটা চিকন তাহলে এটা রেজিস্ট্যান্স হবে 10। যেহেতু চিকন, কারণ এই রাস্তায় জাম লাগবে বেশি, জাম লাগবে, রেজিস্ট্যান্স বেড়ে যাবে। বুঝতে পারছো? আর এটা মোটা 8 লেনের রাস্তা, এখানে কোনো জাম থাকবে না, সো তার রেজিস্ট্যান্স কম হবে। সো এই জিনিসগুলি তোমাকে বুঝতে হবে কিন্তু, যে এই বোঝার হচ্ছে এই চারটা, এই তিনটা থিওরেম, যে রেজিস্টিভিটি মানে চিকন হলে কি হবে, মোটা হলে কি হবে, রেজিস্ট্যান্স বেশি হবে না কম হবে। আর রেজিস্টিভিটি একই ম্যাটেরিয়াল, দৈর্ঘ্য প্রস্থ সবই সমান আছে এখানে, কিন্তু ম্যাটেরিয়াল ডিফারেন্ট, এটা কপার এটা আয়রন, তাহলে তার রেজিস্টিভিটি অনুসারে রেজিস্ট্যান্স ডিপেন্ড করবে। সো জেন্টলম্যান, এইটা আরেকটা হচ্ছে সার্কুলার মিল। সার্কুলার মিলসটা কি? এক মিলস মানে সার্কুলার মিলস হচ্ছে সুতা, সুতা তোমরা বলো না, 1 ইঞ্চির পরে এক সুতা, এক সুতা মানে কি এক মিলস। এক মিলস হচ্ছে গিয়া 1000 ভাগের 1 ভাগ, মানে এক মিলস 1 ইঞ্চিকে তুমি 1000 ভাগে ভাগ করলে সেটাকে বলে 1000 মিলস। তার মানে 1 ইঞ্চি সমান 1000 মিলস, এটা মনে রাখবা। সো 1 মিল সমান 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগ, এই ফর্মুলাটা মনে রাখবা। আর মিলসের একটা ফর্মুলা আছে, যে এটা মনে করে একটা সার্কুল, এটা একটা কেবল মনে করে, কেবল অথবা এটা একটা তার, কারেন্টের তার মনে করে, এটা তার যদি 1 মিলি, এটা যদি দৈর্ঘ্যটা 1 মিলিমিটার হয়, প্রস্থটা 1 মিলিমিটার, মানে ওর ডায়াটা যদি 1 হয়, 1 মিলিমিটার, হ্যাঁ 1 মিলিমিটার হয়, তাহলে ওর মিলস সার্কুলার না, এটা সার্কুলার মিলস কি, তার মানে এরিয়া সার্কুলার মিলস এগুলো মানে ডায়ামিটার, যে কোনো এটার ডায়াটা কত 1, এই 1 এর স্কোয়ারটাই হবে ওর সার্কুলার মিলস, মানে ডায়া যত তাকে স্কোয়ার করলে এটা হবে সার্কুলার মিলস। যেমন ধরো এটার ডায়া হচ্ছে কি 2 মিলস, এই জিনিসটার, এই বলটার মানে এই তারটার, এই তারের প্রস্থটার 2 মিলস, তাহলে তার সার্কুলার মিলস কত হবে? 2 স্কোয়ার। এই যে দেখো 2 স্কোয়ার হচ্ছে ওর মানে 2 দুগুণে 4, 4 হচ্ছে ওর সার্কুলার মিলস, ওর এরিয়া, সার্কুলার মিলস এরিয়া। সার্কুলার মিলস তুমি কিভাবে হিসাব করবা? যেমন এই কেবলটার ডায়া হচ্ছে কি 3 মিলস, সো 3 কে স্কোয়ার করলে 9 সার্কুলার মিল।
সার্কুলার মিলটা হচ্ছে কি ডায়া স্কোয়ার ইকুয়াল টু এরিয়া, মানে এরিয়ার একক হচ্ছে সার্কুলার মিল। আমি যদি এটার এরিয়াটা বের করি তাহলে ওর ডায়াকে স্কোয়ার দিলে যেটা বের হবে সেটা বলবো আমরা সার্কুলার মিল, মানে এটার এরিয়া হচ্ছে 9 সার্কুলার মিল। সার্কুলার মিলটা হচ্ছে এরিয়া, তোমার ইউনিট। ওকে, এখানে দুইটা ফর্মুলা দেওয়া আছে, এক সার্কুলার মিল ইকুয়াল টু π/4 স্কোয়ার মিলস, অথবা এক স্কোয়ার মিল এটার উল্টাটা 4/π cm। এখানে তিনটা অঙ্ক দেওয়া আছে 3.1, 3.2 এবং 3.3। এটা ইঞ্চিকে, যেমন এখানে একটা দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 3 ফিট, প্রস্থ দেওয়া আছে, হাইট দেওয়া আছে, তিনটা ডাইমেনশন দেওয়া আছে, যেমন 5 এবং 8। সো এটার এখানে সব ফিটে দেওয়া আছে ইঞ্চিতে, কিন্তু আমি এটাকে কিসে নিয়ে যাব, এমকেএস সিস্টেমে নিয়ে যাব। সো আমি ফিটকে ইঞ্চিকে সবসময় সেন্টিমিটারে নিয়ে যাব, কিলো কিলো কেজি এমকেএস সিস্টেমে নিয়ে যাব। তাহলে আমার 1 ইঞ্চি সমান কত, 1 ইঞ্চি সমান 1000 মিলস। তাহলে আমার 5 ইঞ্চি সমান কত, 5000 মিল। সো প্রত্যেকটা ইঞ্চিকে আমি সব মিলসে নিয়ে যাব, মিলসে নিয়ে আমাকে সার্কুলার মিলসের হিসাব করতে হবে, তারপর আমার রেজিস্টিভিটিটা এখানে বের করতে হবে। সো এই জিনিসগুলো একটু করবা, ভেরি সিম্পল ইজি অঙ্ক, কঠিন না কিন্তু। ওকে, 3.4 এগুলি করার তেমন দরকার নাই, 1, 2, 3, 4 পর্যন্ত অঙ্ক করবা, 5 দরকার নাই, 6। হ্যাঁ, ওকে। নট রিকোয়ার্ড দ্যাট মাচ, এগুলি এখানে তেমন টেম্পারেচার ইফেক্ট এগুলি দরকার নাই, এগুলি তেমন দরকার নাই। আমাদের ওখানে শুধু 3-4টা অঙ্ক পর্যন্ত করে এসো, দ্যাটস অল। ওকে, টাইপস অফ রেজিস্টর, মানে আমাদের কিছু কিছু বাজারে যেগুলি পাওয়া যায়, কিছু ফিক্সড রেজিস্টর আছে যেগুলি তুমি চেঞ্জ করতে পারো না। আবার কতগুলো হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর, যেমন আমরা ভেরিয়েবল রেজিস্টর কোনটা ব্যবহার করি, যেমন আমাদের বাসায় যে আমরা যে ফ্যানের যে ভলিউম বাড়াই কমাই, এগুলি হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর, মানে তুমি ভেরি করাতে পারো। ওকে, এখানে কালার কোড দেওয়া আছে, রেজিস্টরের কালার কোড। হ্যাঁ, কালার কোডের একটা ফর্মুলা এখানে দেওয়া আছে, এই কালার কোডের ফর্মুলাটা তোমাকে জানা থাকতে হবে। ভেরিয়েবল রেজিস্টর দুই ধরনের আছে, একটা ফিক্সড রেজিস্টর আর ভেরিয়েবল রেজিস্টর। হ্যাঁ, এই জিনিসগুলি একটু জানো, ফিক্সড ভেরিয়েবল রেজিস্টর, হ্যাঁ, আর এই দুইটা রেজিস্টরের টাইপটা একটু দেখো। টাইপস অফ রেজিস্টর দুই ধরনের, একটা ফিক্সড একটা ভেরিয়েবল। ফিক্সড গুলি কোনগুলি আর ভেরিয়েবল গুলি কোনগুলি, এগুলি একটু নাম দেখতে হবে, এগুলি একটু তোমাকে নিজেকে পড়ে নিতে হবে। হ্যাঁ, এই যে 3.8 কালার কোডটা একটু তোমাকে দেখতে হবে। এই কালার কোড কাকে বলে, কালার কোডের এখানে মানে তোমাকে এই রেজিস্টর দেওয়া হবে, এই রেজিস্টরের গায়ে বিভিন্ন ধরনের কালার লেখা থাকে। ফার্স্ট যেটা দেখো এখানে কি কি কালার দেওয়া আছে, ফার্স্ট কালারটা কি, ফার্স্ট কালারটা হচ্ছে কি ফার্স্ট কালারটা, হোয়াট ইজ দ্য ফার্স্ট কালার, ফার্স্ট কালারটা হচ্ছে রেড, হ্যাঁ, সেকেন্ডটা হচ্ছে ব্ল্যাক, থার্ডটা হচ্ছে কি ব্রাউন, তারপর ফোর্থটা হচ্ছে ইয়েলো অথবা গোল্ডেন, সরি লাস্টেরটা হচ্ছে গোল্ডেন কালার। ওকে, এখন এই কালার দেখে তোমাকে ক্যালকুলেটর ছাড়া কিংবা ওহম মিটার ছাড়া তোমাকে ডাইরেক্ট এই কালার মেপে মেপে তোমাকে হিসাব করে তোমাকে এটার মান বের করতে হবে। তুমি মাল্টিমিটার পাবা না অথবা ওহম মিটার পাবা না তুমি এটার মান বলার জন্য। সো এটাকে বলে কালার কোড। কালার কোড, রিমেম্বার, কালার কোড দেখে দেখে তুমি একটা জিনিসের নাম বলে দিবা যে এখানে কত, এই রেজিস্টরটার মধ্যে কতটুকু ইয়ে আছে, রেজিস্টর মানে কত ওম রেজিস্টর, এটার মানটা কত, এই কালার দেখে। এখন আমরা কিভাবে বলি, তাহলে প্রথম দুইটা দাগ মানে যে পাশ থেকে স্টার্ট হয়েছে, দেখো এটা কিন্তু এই পাশ থেকে শুরু হয় নাই, এটা কিন্তু শুরু হয়েছে একদম এই মাথা থেকে, যেই মাথা থেকে শুরু হয়েছে এটা হচ্ছে 1 নম্বর স্টার্টিং, 1 নম্বর দাগ, এটা 2 নম্বর দাগ, 3 নম্বর দাগ, এটা 4 নম্বর। এখন যদি তুমি এই পাশ থেকে 1 নম্বর কোনো 1 নম্বর 2 নম্বর না, কারণ এটা অনেক দূরে থেকে আছে, যেটা সবচেয়ে কাছাকাছি স্টার্টিংটা একদম একদম মাথা থেকে স্টার্ট হয়েছে সেটা হচ্ছে স্টার্টিং সাইড, আর এটা হচ্ছে টেইল সাইড, এটা হচ্ছে একদম স্টার্টিং, এটা হচ্ছে এন্ড স্টার্ট, এটা হচ্ছে সেকেন্ডারি সাইড।
সো এটা হচ্ছে তুমি ফার্স্ট সাইড ধরবা, এটা হচ্ছে 1 নম্বর দাগ, 2 নম্বর দাগ, 3 নম্বর, 4 নম্বর। এখন 4টা দাগকে তুমি কিভাবে কি কাউন্ট করবা? প্রথম 2টা দাগকে তুমি নিবা মাল্টিপ্লায়ার হিসেবে, যেটা the first two bands represent the first and second digit respectively। তার মানে কি, এখানে তোমাকে দিতে হবে ফার্স্ট টু, হ্যাঁ, প্রথম 2টাকে তুমি লিখবা 12। এখন 1 আর 2, যেমন ফার্স্ট কালার কি দেখো, ফার্স্ট কালারটা কি বলো, হোয়াট ইজ দ্য ফার্স্ট কালার? ফার্স্ট কালারটা হচ্ছে কি, ফার্স্ট কালার ব্ল্যাক, ফার্স্ট কালার ব্ল্যাক। এখানে তো এখানে রেড এখানে ফার্স্ট কালার রেড কালার, রেড। রেডের নাম্বার কত? রেডের নাম্বার 2। 2 রেডের নাম্বারটা 2, এই যে রেডের নাম্বারটা 2, এই যে এই 2 নিতে হবে। রেড কালার দেখে নাম্বার নিতে হবে তোমাকে। তারপর সেকেন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাকের নাম্বার কত বলো? ব্ল্যাকের নাম্বার 0 স্যার, 0। এইটা হচ্ছে গিয়া তোমার এইটা। এখন হচ্ছে 20, তুমি ওকে, এখন 20। এখন থার্ড ডিজিটটা হচ্ছে ইনটু 10 টু দি পাওয়ার, থার্ড ডিজিটটা হবে তোমার, থার্ড ডিজিটটা হবে 10 টু দি পাওয়ার 1 ওকে, ইনটু, এখন থার্ড ডিজিটটা, এই যে থার্ড ডিজিটটা কত বলো? থার্ড ডিজিটটা কি কালার? ব্রাউন কালার না? 1 ব্রাউন কালার স্যার, 1 স্যার, ব্রাউন কালার কত? তার মানে 10 টু দি পাওয়ার, থার্ড কালারটা হবে 10 টু দি পাওয়ার 1। মানে কোন একটা কিছুর পাওয়ার, এটা এই কালারের এইটা নিতে হবে, এইটা মানে টু দা পাওয়ার 10 লিখতে হবে। প্রথম 2টা 10, থার্ড ডিজিটটা হবে 10, আর এটার কালারের এই 1টা নিতে হবে, এটার পাওয়ার, এটার পাওয়ার, বুঝছো? আমি সো এইটা আর এটার সাথে প্লাস মাইনাস আমার, তারপরে যেটা চতুর্থ ডিজিট, এটা হচ্ছে টলারেন্স। 1 2 3 4। 1 নম্বর হচ্ছে এইটা, এই 2 নম্বর হচ্ছে গিয়া 0, এইটা আমার, এই 3 নম্বর হচ্ছে গিয়া এইটা, আর আমার এই 4 নম্বর হচ্ছে গিয়া প্লাস মাইনাস লেখার পরে টলারেন্স। 4 নম্বরটা কি? কালারটা হচ্ছে গিয়া গোল্ডেন, দেখো ইয়েলো, অথবা আমাদের 4 নম্বরটা হচ্ছে টলারেন্স কালার, যেটা আমাদেরকে আমরা বলি এটাকে গোল্ডেন কালার। দেখো এই যে গোল্ডেন, এই যে এই গোল্ডেন কালার। তাহলে আমার গোল্ডেন কালারের মাল্টিপ্লায়ার কত? প্লাস মাইনাস 5%। হ্যাঁ, প্লাস মাইনাস 5% হচ্ছে গিয়া আমার মাল্টিপ্লায়ার। সো প্লাস মাইনাস আমি এটা বের করব, এটা আমি এখন বের করব আমার প্লাস মাইনাস মাল্টিপ্লায়ার। ওকে, ওহো, ওয়েট করো 1 মিনিট।
ওকে ফাইন, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো, Yes, sir, স্যার পাচ্ছি। শোনা যায়? ওকে স্যার টেকনোলজিক্যাল জি স্যার শোনা যাচ্ছে। আমার মাউস কাজ করছিল না। ওকে, আই হ্যাভ চেঞ্জ দ্য মাউস, এটা কাজ করছিল না। ওকে, সো ইউ সি, এখানে তুমি কিভাবে জিনিসগুলিকে কিভাবে তুমি কালার কোডটা কিভাবে বের করবা তুমি এই, বাট তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে এই কালার কোডের বিভিন্ন কালারের জন্য কত নাম্বার সেটা তোমাকে, আর 4 নাম্বারটা সেটা হচ্ছে টলারেন্স। এখন তোমার টোটাল এখানে কত হয়েছে দেখো, এখানে এই জিনিসটা এখানে করে দেওয়া আছে, দেখো এখানে এই যে দেখো আমরা এখানে জিনিসটা করেছি, এখানে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এই এক্সাম্পলটা দেখো। বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর, তুমি যখন কোনো ফ্যাক্টরিতে মনে করো যে র্যাঙ্কস, ওয়ালটন, তোশিবা, ট্রান্সকম, বিভিন্ন ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকরি করতে যাবা, রেডিও, টিভি অথবা এই ধরনের ইলেকট্রনিক্স কোনো ফ্যাক্টরিতে, অ্যাসেম্বলি শপে তোমার, তখন তোমাকে এই জিনিসগুলি হরদম করতে হবে এবং তোমাকে এই জিনিসগুলি নিজে নিজে বের করতে হবে। একটা জিনিস হাতে ধরেই বুঝে ফেলবা এবং তুমি এমন এক্সপার্ট হয়ে যাবা, কালারগুলি দেখে দেখে তুমি বলে ফেলবা যে এটা এত ওহম। এই যে এখানে দেওয়া আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য রেজিস্টার, তার মানে তোমাকে এটা দেওয়া আছে, এটা এই ভ্যালুটা দেখে এই 4টা কালার দেখে তোমাকে এই তোমাকে মনে রাখতে হবে, এই চার্টটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এই চার্টটা যে আমাদের যদি 4 নম্বর কালারটা যদি গোল্ড থাকে তাহলে +-5% আমি বিয়োগ দিব, যোগ করব অথবা বিয়োগ করব, আর যদি লাস্ট কালারটা আমার সিলভার থাকে তাহলে +-10% আমি এটা থেকে টোটাল কালার থেকে মাল্টিপ্লায়ার ফ্যাক্টর, এটা থেকে মাল্টিপ্লাই, মানে এটা হচ্ছে এরর, এটা হচ্ছে এররটা লাস্ট কালারটা। সো এই জিনিসটা একটু দেখে নিও তোমরা, ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ফাইনাল এক্সাম, নট ফর এমসিকিউ, বাট এমসিকিউর জন্য তোমার কুইজের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আমি হয়তো তোমাকে এটা দিতে পারি যে এই ধরনের, যে এটার কত, ফাইন্ড আউট দ্য ভ্যালু, সো তোমাকে ভ্যালুটা বের করতে হবে। সো রিমেম্বার দিস থিংস, ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর পার্সোনাল এক্সপিরিয়েন্স, তোমার প্র্যাকটিক্যালি তোমার ল্যাবে অথবা তুমি যখন চাকরির ক্ষেত্রে যাবা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে 13 পয়েন্ট এই অঙ্কগুলি করো, 13 পয়েন্ট কালার কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড রেজিস্টার ভ্যালু, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 3.13, 13, 14, তারপর 13, 14 এই জিনিসগুলি একটু করো, হ্যাঁ 13, 14 অঙ্কটা দুইটা ভালোভাবে করো, আর কিছু করার নাই এই চ্যাপ্টারে। ওকে, আসো কন্ডাক্টেন্স। হোয়াট ইজ কন্ডাক্টেন্স? কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্টরের উল্টাটাকে বলে আমরা, এটা হচ্ছে রেজিস্টর, এটাকে বলে রেজিস্টর। বাট এটাকে কি বলো তুমি? 1/r কে কি বলো? 1/r এর নামই হচ্ছে কন্ডাক্টর, কন্ডাক্টেন্স, সরি কন্ডাক্টর না, কন্ডাক্টেন্স। এই যে এটা কন্ডাক্টেন্স মানে হচ্ছে গিয়া 1/r, হ্যাঁ 1/r কে বলি আমরা কন্ডাক্টেন্স, মনে থাকবে। রেজিস্ট্যান্সের উল্টাটা হচ্ছে কন্ডাক্টেন্স, এবং 1/r কে আমরা জি দ্বারা প্রকাশ করি। কেউ যদি জি লেখে তাহলে তুমি বুঝবা জি মানে হচ্ছে 1/r, যেটা কন্ডাক্টেন্স বলি আমরা। 1/r কে তুমি কিন্তু কিছু বলো না, বাট তোমাকে বলতে হবে কন্ডাক্টেন্স। তুমি আর বলতেছো, বাট যখন 1/r বলতেছো 1/r বলে কোনো কথা নাই, তুমি বলতে হবে রেজিস্টর, আর এটার নাম হচ্ছে কন্ডাক্টেন্স, এটার নাম রেজিস্ট্যান্স, এটার নাম কন্ডাক্টেন্স। সো রিমেম্বার দিস। সো রেজিস্ট্যান্সের উল্টাটা হচ্ছে কি কন্ডাক্টেন্স, এই কথাটা মনে রাখবা। আমরা প্যারালাল সার্কিট যখন করতে যাই তখন কন্ডাক্টেন্স বের করি 1/r। তো কন্ডাক্টেন্সের ফর্মুলা অনেকটা, এইটা কন্ডাক্টেন্সের ফর্মুলা কি? এটা রেজিস্ট্যান্সের ফর্মুলা, উল্টাটা। রেজিস্ট্যান্সের ফর্মুলা কি? রেজিস্ট্যান্স হচ্ছে গিয়া কি? রেজিস্ট্যান্সের ফর্মুলা হচ্ছে গিয়া রো এল ডিভাইডেড বাই এ। তাহলে এটা যদি উল্টায় দাও, এটাকে 1/r করো, তাহলে ওইটাকে উল্টায় দিতে হবে, ঠিক না? এটাকে উল্টায় দিতে হবে, তাহলে এটা উল্টায় দিলে এটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে রো এল, ঠিক না? আর এটার পরিবর্তে 1/r এর পরিবর্তে আমি জি লিখতে পারি, জি ইজ ইকুয়াল টু এ বাই এই যে এটা। ব্যাপারটা বুঝছো? তো কন্ডাক্টেন্স অ্যান্ড রেজিস্ট্যান্স, সো এই জিনিসগুলো একটু তোমাকে এখানে দেখতে হবে। এখানে অঙ্ক দেওয়া আছে কয়েকটা, জাস্ট এই অঙ্কগুলো একটু দেখো।
3.15 16 সিম্পল। ওকে, ওহম মিটার যেটাতে তুমি রেজিস্ট্যান্স মাপো। সো there is nothing to understand. Measure the resistance of individual combined element. হ্যাঁ, detect open circuit, high resistance, short circuit, low resistance। আমরা ওপেন সার্কিট কি করি? আমরা সাধারণত ওপেন সার্কিট হাই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, আর শর্ট সার্কিট হচ্ছে লো সার্কিট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। ওকে, এই কথাগুলি একটু মনে রাখো। আর তেমন কিছু পড়ার নাই এখানে। there is nothing to read. So this chapter is finished. আমি যে কয়টা তোমাকে বলে দিয়েছি, তুমি যখন ক্লাস করতে বসো কাগজ কলম নিয়ে বসবা। তুমি সবচেয়ে চালাক অথবা স্মার্ট ছেলেমেয়েরা করে কি, কাগজ কলম নিয়ে বসে, খাতা লিখে। তোমার স্যার যেটা যেটা পড়ায় সেটা শুধু লিখে রাখবা তুমি, যাতে তোমার পড়াশোনা কম করতে হয়। কিন্তু তুমি পরীক্ষার আগে বুঝতে পারবা না, ওরে জিজ্ঞেস করবা, ওকে জিজ্ঞেস করবা, স্যার কি কি জানি পড়াইছে, এটা কি পড়াইছে, ওইটা কি পড়াইছে, এটা কি পড়তে হবে। সো এগুলি কাউকে জিজ্ঞেস করা দরকার নাই। তুমি যখন ক্লাস করতে বসবা খালি জাস্ট তোমার বই থাকলে বইয়ে দাগ দিয়ে রাখবা, নাইলে খাতার মধ্যে তোমার 101 এর খাতার মধ্যে লিখে রাখবে এটা পড়াইছে, এটা পড়াইছে। সো যেটা পড়ায় নাই সেটা থেকে কোশ্চেন হবে না, যেটা পড়াইছে সেটা থেকে কোশ্চেন হতে পারে। সো ইউ টেক প্রিপারেশন এন্ড বি স্মার্ট। পরিশ্রম কম করো, কষ্ট কম করো, পড়াশোনা যাতে ভালো করতে পারো। সো নাও জেন্টলম্যান, উই আর গোয়িং টু চ্যাপ্টার 4। সো আশা করি আমাদের এই 4টা চ্যাপ্টার তোমাদের নেক্সট কুইজ 22 তারিখে যে তোমাদের ক্লাস আছে রাত্রে 9:30 থেকে 10টা পর্যন্ত তোমাদের এমসিকিউ কুইজটা হবে। ফার্স্টে ক্লাস হবে তোমাদের সন্ধ্যা 7টা থেকে রাত্রে 9টা পর্যন্ত ক্লাস হবে। তারপর 9:30 থেকে 10টা পর্যন্ত তোমার পরীক্ষা হবে, আধা ঘন্টা পর কুইজ। আগে ক্লাস হবে কিন্তু, তারপর 10 থেকে 15 মিনিট তোমাদের ব্রেক দিব। ওই ব্রেকে তুমি তোমার মোবাইল চার্জ দিবা অথবা তোমার মোবাইল টোবাইল সেট করে নেবা। তারপর 9:30 থেকে তুমি কোশ্চেন পেয়ে যাবা। 9:30 থেকে 10টা পর্যন্ত তুমি প্রশ্ন পরীক্ষা দিবা। তোমার হয়তো 15 থেকে 20টা কোশ্চেন থাকবে, সময় পাবা 30 মিনিট, 30 মিনিট সময় পাবা। তার মধ্যে অঙ্ক থাকবে, আর আমি যা যা বলেছি আজকে এমসিকিউ কোশ্চেন থাকবে। ফার্স্ট পরীক্ষা, ডোন্ট ওয়ারি, ভয় পাওয়ার কিছু নাই। তুমি শুধু, তোমাকে কিছু লিখতে হবে না, খালি 4টা এমসিকিউ কোশ্চেন দেওয়া থাকবে, উত্তর দেওয়া থাকবে, তুমি যেটা কারেক্ট সেটাতে টিক দিবা, লাস্টে সাবমিট। বাট সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাকে সময় মনে রাখতে হবে। সময়, টাইম যেন ওভারশুট করবা না। তুমি 1 সেকেন্ড সময় ওভারশুট করলেই তোমার দরজা বন্ধ হয়ে যাবে, কোশ্চেনটা সাবমিট হবে না। রিমেম্বার, তোমাকে যে টাইমটা তুমি কোশ্চেনটা পাবা, যে সময় কোশ্চেনটা পাবা তার থেকে জাস্ট কাটায় তোমাকে যে সময়টা দেওয়া হবে সেই সময় তুমি তার আগে কোশ্চেনটা সাবমিট করবা। কিন্তু কোশ্চেন তুমি অনেকে সাবমিট করতে পারে না, এটা হচ্ছে সমস্যা, যে তুমি কোশ্চেন পাইছো, পরীক্ষা দিছো, কিন্তু কোশ্চেন আর সাবমিট হয় না, দরজা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, পরে কোশ্চেন, পরে ক্লাস শেষ করি আগে, তারপর। ওকে, ওহমস ল, পাওয়ার এন্ড এনার্জি। আমাদের ওহমস লটা তোমরা সারা জীবন পড়ে আসছো ছোটবেলা থেকে। সো এই ওহমস ল সম্পর্কে আমার তেমন কিছু বলার নাই, তোমরা বরঞ্চ অনেক কিছু জানো ওহমস ল সম্পর্কে। এখন পাওয়ার এন্ড এনার্জি, আমরা দুইটা জিনিস সম্পর্কে দেখবো। ওহমস ল, V = IR। তোমরা জানো ওহমস লটা কি, কোন একটা তারের ভিতর দিয়ে যদি ইলেকট্রন প্রবাহিত হয় তাহলে, হ্যাঁ, কোন একটা তারের মধ্য দিয়ে যদি ইলেকট্রন প্রবাহিত হয় তাহলে ওই তারের দুই মাথার যে বিভব পার্থক্য অথবা ভোল্টেজ পটেনশিয়াল ডিফারেন্স, সেটাই হচ্ছে তার ভিতর দিয়া প্রবাহিত ইলেকট্রনের সমানুপাতিক অথবা কারেন্টের সমানুপাতিক। এটা হচ্ছে V is directly proportional to I, অথবা এটাকে আমরা বলি V = IR, যেটা হচ্ছে সমানুপাত, আরটাকে আমরা বলি সমানুপাতিক ধ্রুবক। আর ইফেক্ট, হ্যাঁ, কজ এন্ড অপোজিশন। ওকে, সো ইফেক্ট কোনটা? ইফেক্ট হচ্ছে কি আমাদের, তার মানে ইফেক্ট হচ্ছে কি, ওকে, ইফেক্টটা কোনটা? হ্যাঁ, ইফেক্ট হচ্ছে আই। আর কজ কোনটা? যার কারণে তোমার ইলেকট্রনটা দৌড়াচ্ছে, সেটা হচ্ছে কজ। আর অপোজিশন কি? আর। এটা হচ্ছে ওহমস ল। তার মানে ইফেক্টটা হচ্ছে আমার কারেন্ট। ইফেক্ট মানে কি, তুমি যেই কারণে একটা ভোল্টেজকে ভোল্টেজের কারণে তোমার কারেন্টটা প্রবাহিত হচ্ছে, কিন্তু বাধা দিচ্ছে রেজিস্ট্যান্স। এটা হচ্ছে ইফেক্ট, কজ, অপোজিশন। রিমেম্বার, ওকে। দিস ইজ ওহমস ল। ওহমস ল সম্পর্কে তেমন কিছু বলার নাই আমার। তোমরা V = IR অথবা E = IR একই জিনিস।
এই জিনিসগুলি তোমরা দেখেছো, ছোটবেলা থেকে পড়ে আসছো। এই অঙ্কগুলি করবা 4.1 4.2, এগুলি ভেরি সিম্পল। আমার এখানে পড়ানো কিছু নাই, বরঞ্চ পাল্টা তোমরা আমাকে পড়াইতে পারবা। ওকে, পয়েন্টিং ওমস। ওকে, এখানে হচ্ছে কি কোন একটা, এখানে আমাদের যে সার্কিট ডায়াগ্রামটা দেওয়া আছে, সার্কিট ডায়াগ্রামটা দেখো। কোন একটা এক্স অ্যাক্সিসে, সব সময় খালি ডিস্টার্ব করতেছে। কোন একটা সার্কিট ডায়াগ্রামের কোন একটা গ্রাফের আমি যদি এক্স অ্যাক্সিস, এটা তো এক্স অ্যাক্সিস ঠিক না, এই এক্স অ্যাক্সিসে যদি আমি ভোল্টেজটাকে নেই আর এই ওয়াই অ্যাক্সিসে যদি আমি কারেন্টটাকে নেই, তাহলে যদি আমি তার সেন্টার থেকে একটা রেখা টানি, এই রেখাটার ইকুয়েশনটার নাম কি? y is equal to জিওমেট্রিক y is equal to mx, y is equal to mx plus c। কথা বুঝতে পারছো? এই রেখাটার y, এই রেখাটার সমীকরণ হচ্ছে y is equal to mx plus c। c মানে হচ্ছে 0, মানে y is equal to mx। তার মানে হচ্ছে যেই রেখাটা সেন্টার দিয়ে পাস হবে সেটাকে বলে y is equal to mx। m মানে হচ্ছে 10th থিটা। ওকে, আমরা এটা পরে দেখবো। এটা জিওমেট্রিক্যাল নোটেশন, আমরা ক্লাস 9 10 অথবা ফার্স্ট ইয়ারে পড়ে আসছি, 9 10 এ পড়ে আসছি এগুলি, y is equal to mx। ওকে, এখন কথা হচ্ছে তুমি এখানে 10 ভোল্টেজের জন্য মনে করো যে 10 ভোল্টেজের জন্য এখান থেকে যদি একটা লম্ব টানো, 10 ভোল্টেজের জন্য এখানে একটা লম্ব টানো, আবার এখান থেকে যদি একটা লম্ব টানো, এখানে লম্ব টানো মানে এই জায়গাটা লম্ব টানো, তাহলে 10 ভোল্টেজের জন্য যদি তুমি মনে করো যে 3 অ্যাম্পিয়ার পাও, এটা হচ্ছে অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার পাইছো তুমি এইভাবে 10 ভোল্টেজের জন্য 3 অ্যাম্পিয়ার। এখন এইটা ধরো রেজিস্ট্যান্সটা, এটা মনে করো যে এইটা, এই যে কর্ণটা, এটা হচ্ছে ওর রেজিস্টর। তার মানে কি এটা কত হবে বলো তো? রেজিস্টরটা হচ্ছে ভি বাই ভোল্টেজকে আই দিয়ে ভাগ করলেই তো তুমি রেজিস্ট পাবা ঠিক না? তুমি দেখবা তাহলে 10 কে 3 দিয়ে ভাগ করলে কত? এখানে 10 আর আই কত? 3 দিয়ে ভাগ করলে, 10 কে 3 দিয়ে ভাগ করলে 3.33 ঠিক না? সো এই আর এর মানটা হবে 3.33 ওহম। তুমি দেখবা স্কেল দিয়ে মেপে এটা হচ্ছে 3. এর দৈর্ঘ্যটা হচ্ছে 3.33। ব্যাপারটা বুঝছো? এটাকে বলে পয়েন্টিং, এই যে তোমার এই যে পয়েন্টিং ওমস ল, সরি প্লটিং ওমস ল আর কি, যেটা হচ্ছে পয়েন্টিং ফ্যাক্টরের সাথে রিলেটেড। ওকে, তার মানে কি তুমি দেখো এখানে 10 ভোল্টেজ পাইছো আর কারেন্ট পাইছো 2, তার মানে রেজিস্টর, এখানে রেজিস্টরটা হবে কত? তার আর এর মানটা হবে 5, তার মানে এখান থেকে এতটুকু হবে 5 ওহম। সো এই যে তোমার এক্স ওয়াই অ্যাক্সিসে তুমি কারেন্টের মানটা পাচ্ছ, রেজিস্টরের মানটা পাচ্ছ একটা গ্রাফ থেকে। তার মানে তিনটা জিনিসই তুমি পাচ্ছ, ভোল্টেজ পাচ্ছ এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে পাচ্ছ তোমার কারেন্টটা, আর এটার কর্ণ অথবা ডায়াগোনালস, এটার কর্ণ থেকে পাচ্ছ পাচ্ছ তুমি রেজিস্টরের ভ্যালুটা। সো এটাকে তোমার আমরা গ্রাফিক্যালি এটা শো করতে পারি, এই জিনিসটা একটু মনে রেখো। ওকে, এখানে আরেকটা জিনিস আছে, y is equal to mx, এই যে আমি একটু আগে দেখালাম। এখন v is equal to ir। এখন তুমি আমরা কি জানি? আমরা জানি I is equal to v by r, এটা আমি জানি মূল ইকুয়েশন, ওহমস ল। এখন আমি এটাকে লিখলাম, এভাবে লিখতে পারি না? I is equal to, I এর পরিবর্তে আইটা লিখলাম, এখানে ভিটাকে ভি না ই লিখলাম, ধরো ই বাই আর। ই আর ভি একই কথা, মনে রেখো, ই আর ভি একই জিনিস। কিছু কিছু বই লেখে ভি, কিছু কিছু বই লেখে ই। সো কিছু কিছু বই লেখে ভি, কিছু কিছু বই লেখে ই। সো ভি আর ই একই জিনিস। ই হচ্ছে যেটা তুমি জেনারেট করো, আর ভি হচ্ছে যেটা তুমি খরচ করো। সো এই দেখো 1/r-টাকে রাখছে আর ইটাকে এখানে সরাই দিছে, আর এর সাথে তো কিছু নাই, এর সাথে কিছু আছে। সো এটাকে তুমি 0 লিখছো, তো 0। কিন্তু এটাকে আমরা y is equal to mx, আমরা যে সমীকরণ জানি y is equal to mx plus c, আমরা সরল রেখার সমীকরণ, যেই একটা রেখা
সেন্টার দিয়ে যাবে, এক্স ওয়াই অ্যাক্সিসের সেন্টার দিয়ে যাবে, এটাকে আমরা বলি y is equal to mx plus c। এটা সারা জীবন মনে রাখবা, হ্যাঁ, mx x plus c। c মানে 0, যদি সেন্টার দিয়ে যায় 0, আর যদি এখান দিয়ে যায় a দিয়ে যায়, মনে করে রেখাটা এখান দিয়ে যাচ্ছে, তার মানে এটা c টা হচ্ছে 1, এটা হচ্ছে c। যদি উপর দিয়ে যায়, হ্যাঁ, অথবা c টা যদি নিচে দিয়ে যায়, মনে করে যে এরকম রেখাটা, তখন এই এক্স ওয়াই অ্যাক্সিসের যে মানটা পাবে এটা হচ্ছে c। সো এখানে c যেহেতু সেন্টার দিয়ে যাচ্ছে, এখানে c এর মান 0, সো c 0। দেখো, তার মানে ইকুয়েশনটা এই ওহমস লটা কিন্তু অ্যাকচুয়ালি ওহমস লটা কিন্তু y is equal to mx plus c এর মতো, এটাকে c বল, mx plus c এর মতো, ঠিক না? সো এই জন্য আমরা ওহমস লটাকে সরল রেখার সমীকরণের সাথে, মানে লিনিয়ার ইকুয়েশন বলে এটাকে, যে ওহমস ল ইজ নাথিং বাট এ লিনিয়ার ইকুয়েশন। এটা কি? এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশনের ফর্মুলা, মনে রেখো। যে ইকুয়েশনটা মানে সরল রেখার সমীকরণ, লিনিয়ার ইকুয়েশন, মানে m হচ্ছে কি স্লোপ, m হচ্ছে কি অ্যাঙ্গেলটাকে বলি আমরা, এই mটা আছে না, m, হোয়াট ইজ m? mটা হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে বলি আমরা m, এ m, এটাকে m বলি, মানে tan থিটা, লম্ব বাই কি, লম্ব বাই ভূমি, tan থিটাকে আমরা m বলি। সো এই এখানে এই ইকুয়েশনটা তোমাকে একটু মনে রাখতে হবে, এই যে tan থিটা, m ইজ দ্য স্লোপ, ডেল i ডেল y বাই কি, ডেল x। তার মানে ব্যাপারটা বোঝো নাই? আমি যদি এটা যদি আমার m হয়, এটা m হয়, এটা যদি m হয়, আমি যদি এই mটা বের করতে চাই, তাহলে এটা কি, এই জায়গাটা কি আমার ডেল y না? ডেল y মানে কি y অ্যাক্সিসে না? এটা আমি এই y অ্যাক্সিস থেকে পাচ্ছি না, এটা এই হাইটটা, এটা y অ্যাক্সিস না, এটা x অ্যাক্সিস না, আর এটা আমার এই ত্রিভুজের মধ্যে, আর এখান থেকে এতটুক কি, এতটুক আমার ডেল x না, এটা হচ্ছে ডেল x, মানে x অ্যাক্সিসে। সো এটা হচ্ছে আমার এই mটা, এই mটা হচ্ছে গিয়া, m হচ্ছে গিয়া কি, m হচ্ছে গিয়া tan থিটা, tan থিটা লম্ব বাই অতিভুজ। লম্ব কি, tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ডেল y বাই, লম্বটা কি, লম্বটা হচ্ছে ডেল y, আর এটা কি ডেল x, এটা হচ্ছে আমার m। সো লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ডেল x বাই ডেল y। সো এই জিনিসটাই আমাদের এখানে দেখিয়েছে, হ্যাঁ, এটা ডেল, যে স্লোপ, এটাকে বলে স্লোপ tan থিটা, ডেল y বাই লম্ব বাই ভূমি। এখন আমাদের ডেল yটা কি, এখানে ডেল yটা কি তুমি বলো, আমাদের yটা কি, আমরা এটা কি ডেল mটা কি, এটা না m, এটা হচ্ছে m, y কি এইটা, এটাকে বলতেছি আমরা y, আইটাকে বলতেছি y, আর 1/r-টাকে বলতেছি m, আর x বলতেছি ইটাকে। সো আমরা এই মানগুলি যদি এখানে বসাই, তুমি দেখো এই মানগুলি যদি এখানে বসাই, এই যে দেখো 1/r, দেখছো, ডেল y, ডেল i বাই ডেল b, যেটাকে আমরা 1/r বলতেছি, 1/r মানে কি, এটা m, আমাদের mটা। সো r-টাকে ডেল v বাই ডেল i, এটা আমরা যেটা বলি r, 1/r মানে কি এটা, আর r মানে উল্টাই দিলে এটা ডেল v বাই ডেল i, এটা বুঝাইছে ওহম। এটাকে বলে লিনিয়ার ইকুয়েশন অফ ওহমস ল। তোমাকে যদি কখনো কেউ বলে এক্সপ্লেইন দ্য লিনিয়ার ল, তার মানে কি, ওহমস ল ফলো দ্য লিনিয়ার ইকুয়েশন, হ্যাঁ, তার মানে আমাদের ওহমের সূত্রটা লিনিয়ার, সরল রেখার লিনিয়ার ইকুয়েশন ফলো করে। ওকে, দ্যাটস অল জেন্টলম্যান, লেটস উই গো টু, আমরা ওহমস লটা তোমাদেরকে এখানে দেখিয়েছি, লেটস উই সি দ্য অনওয়ার্ড। আমরা এখানে কয়েকটা অঙ্ক আছে, 4.5, দেখো এগুলো সিম্পল অঙ্ক, একটু দেখো। ওকে, পাওয়ারটা কি, হোয়াট ইজ পাওয়ার? পাওয়ারের একক কি, ওয়াট। পাওয়ারটা আমরা তোমাকে দেখিয়েছি, পাওয়ারের কয়েকটা ফর্মুলা আছে, পাওয়ারটা হচ্ছে কয়েকটা ফর্মুলা, P ইজ ইকুয়াল টু কি, পাওয়ারের ফর্মুলা হচ্ছে গিয়া ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম, এটাকে বলি আমরা, তার মানে ওয়ার্কের একক কি, জোল, ওয়ার্কের একক জোল, JOULES, জোলস। পাওয়ারের একক হচ্ছে জোলস। ওকে, জোলস পার সেকেন্ড, জোলস পার সেকেন্ডকে বলি আমরা, আর এই জোলস পার সেকেন্ডই হচ্ছে গিয়া ওয়াট। এটাকে আমরা যে পাওয়ারের একক বলি ওয়াট, WATT, ওয়াট,
এটা হচ্ছে ওয়াট মানে হচ্ছে জোলস পার সেকেন্ড। রিমেম্বার, জোলস পার সেকেন্ডকে আমরা ওয়াট বলি, হ্যাঁ। আর ভোল্টেজ বলছি কাকে? জোলস পার, ভোল্টেজ বলি কাকে? জোলস পার কোলাম। জোলস পার কোলামের নাম হচ্ছে গিয়া কি? জোলস পার কোলাম। COLUM, কোলাম। জোলস পার কোলামের নাম হচ্ছে গিয়া ভোল্টেজ। এই কথাগুলি কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এগুলি কিন্তু এমসিকিউতে আসবে। জোলস পার কোলামকে আমরা ভোল্টেজ বলি, আর জোলস পার সেকেন্ডকে আমরা ওয়াট বলি। আর কি? আর হচ্ছে গিয়া তোমার এম্পিয়ার কাকে বলি? এম্পিয়ার হচ্ছে গিয়া তোমার কোলাম পার কোলাম পার সেকেন্ড, COLOU, কোলাম, হ্যাঁ। কোলাম পার সেকেন্ডকে বলি আমরা কোলাম পার সেকেন্ড, COLOMB, হ্যাঁ। কোলাম পার সেকেন্ডটাকে আমরা বলি অ্যাম্পিয়ার। রিমেম্বার, কোলাম পার সেকেন্ড হচ্ছে কি আমাদের অ্যাম্পিয়ার। সো কোলাম পার সেকেন্ডটা হচ্ছে অ্যাম্পিয়ার, আর জোলস পার সেকেন্ডটা হচ্ছে ওয়াট, আর জোলস পার কোলাম হচ্ছে গিয়া ভোল্টেজ। আমরা কাকে ভোল্টেজ বলি? এই যে আমরা দিন রাত হরদম বলে এত ভোল্টেজ, ভোল্টেজটা আসলে কি? জোলস পার কোলাম। ওয়াটটা আসলে কি? জোলস পার সেকেন্ড। অ্যাম্পিয়ার আসলে কি? কোলাম পার সেকেন্ড। তো এই ইকুয়েশনগুলি তোমাকে মনে রাখতে হবে, এইগুলি বেসিক জিনিস। অ্যাজ অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তোমাকে বেসিক আসল জিনিসটা জানা থাকতে হবে। ওকে, আমাদের পাওয়ারের অনেকগুলি ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলি একটু জানা থাকতে হবে। P = W/T, এটা একটা ফর্মুলা, হ্যাঁ। আবার P = I²R, এটা একটা ফর্মুলা। আবার P = V²/R, এটা একটা ফর্মুলা। আবার P = VI, হ্যাঁ। সো এই চারটা ফর্মুলা, এটা হচ্ছে ডিসি পাওয়ারের ক্ষেত্রে, এটা যেটার একক হচ্ছে ওয়াট। এটা হচ্ছে কি আমাদের ডিসি পাওয়ার, হ্যাঁ। ডিসি, রিমেম্বার, ডিসি পাওয়ারের ফর্মুলা এই চারটা মনে থাকবে। এখানে কোনো সাইন কস নাই। সো তোমাকে যদি ভোল্টেজ দেওয়া থাকে, রেজিস্টার দেওয়া থাকে, তুমি পাওয়ার বের করতে পারবে। যদি ভোল্টেজের কারেন্ট দেওয়া থাকে, পাওয়ার বের করতে পারবে। যদি কারেন্ট আর রেজিস্টার দেওয়া থাকে, তুমি পাওয়ার বের করতে পারবে। সো রিমেম্বার দিস থিংস। সো দিস ইজ পাওয়ার। এখানে পাওয়ারটা তোমাদের একটু মনে রাখতে হবে, হ্যাঁ। দিস ইজ পাওয়ারের অঙ্ক আছে এখানে কিছু কিছু, আমাদের এই অঙ্কগুলি একটু করতে হবে। ভেরি সিম্পল, তুমি ফর্মুলাটা জানলে দিস ইজ নট বিগ ডিল, যে পাওয়ারের এই যে ফর্মুলা এখানে দেওয়া আছে। ওকে, এই জিনিসটা জানাতে হবে। 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। ওকে, এখানে এখানে ফর্মুলা আমি যে লিখে দিচ্ছি সবগুলি ফর্মুলা এখানে আছে, তোমাকে শুধু অঙ্কগুলি করতে হবে। 4.6, 4.7, 4.8 এই পাওয়ারের অঙ্ক। ওকে, এনার্জি এন্ড ওয়ার্ক একই জিনিস। ওকে, ওয়ার্ক এন্ড এনার্জি অলমোস্ট সিমিলার। হ্যাঁ, ওয়ার্ক এন্ড এনার্জি সিমিলার। তুমি যাকে ওয়ার্ক বলতেছো সেই হচ্ছে গিয়া এনার্জি। W and energy similarly. So তুমি যদি পাওয়ার P = W/T বলছো, হ্যাঁ, P = W/T বলছো, এখন এই W এর পরিবর্তে তুমি you can write energy by T, you can write energy by T. Energy by T, this is also work by T is also your okay, work and energy, work and energy almost this same thing. এখন তোমার ওয়ার্কের একক হচ্ছে জোলস, এনার্জির এককও জোলস। সো ইউ শুড রিমেম্বার দিস, হ্যাঁ। ওয়ার্ক এন্ড এনার্জি বোথ আর সেম, জোলস। এটার একক কত? ওয়ার্কের একক জোলস, সো এনার্জির একক জোলস। সো তুমি মনে রেখো। এখন যদি তুমি মনে করো যে তাহলে এনার্জি মানে কি, তাহলে দেখো এনার্জি মানে, এনার্জির একক হচ্ছে E = PT, এই কোনাকুনি গুণ করো এই তিনটা। সো পাওয়ারের সাথে এনার্জি এবং ওয়ার্কের সম্পর্কটা, এই জিনিসটা মনে রাখবা তুমি, হ্যাঁ।
power is equal to W by T is equal to E by T. So E is equal to energy is equal to power into time. So এটার একক কিন্তু joules, মনে রেখো। So remember this equation. ও এটার সাথে তোমার যে অঙ্ক দেওয়া আছে অঙ্কগুলি একটু করবা। এই যে এখানে অঙ্ক দেওয়া আছে, আর যদি এই যে এখানে দেওয়া আছে is equal to WT, আর কিলোওয়াট আওয়ার যদি বলে, ওয়াট আওয়ার মানে প্রতি ঘন্টায় কত ওয়াট খরচ হয়েছে, আর হাজারে কত, যদি হাজারে খরচ হয় সেটা কিলোওয়াট আওয়ার বলবা। হ্যাঁ, এনার্জি ওয়াট আওয়ার মানে ঘন্টায় কত ওয়াট খরচ হয়েছে, আর যদি কিলো 1000 মানে 1000, এটাকে 1000 নাও তাহলে 1000 দ্বারা ভাগ দিবা কিলোওয়াট আওয়ার। সো কিলোওয়াট আওয়ার মিটার। ওকে, এই জিনিসগুলো একটু দেখবা। 10.14 সরি 4.10 4.11 4.12 13 14 এই অঙ্কগুলি একটু করতে হবে তোমাকে। ওকে, হ্যালো, so 10.14 আপ টু 10.14 অঙ্ক করতে হবে তোমাকে। এনার্জি, পাওয়ার, এনার্জি এই যেগুলি। ওকে, এফিসিয়েন্সি। হোয়াট ইজ এফিসিয়েন্সি? এফিসিয়েন্সি ইজ নাথিং বাট আউটপুট বাই ইনপুট। এফিসিয়েন্সিটাকে আমরা সাধারণত এফিসিয়েন্সিটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি। এফিসিয়েন্সি, এটাকে বলে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি হচ্ছে গিয়া আউটপুট পাওয়ার, হ্যাঁ, আউটপুট বাই পাওয়ার ইনপুট। হ্যাঁ, পাওয়ার ইনপুট, আউটপুট বাই ইনপুট, এটা হচ্ছে এফিসিয়েন্সি। এখন যদি বলে তোমাকে এফিসিয়েন্সি পার্সেন্টেজ কত পার্সেন্ট এফিসিয়েন্সি কত পার্সেন্ট, তখন তুমি লিখবা, হ্যাঁ, পি আউট বাই পি ইন, এটাকে তুমি 100 দিয়ে গুণ করবা। এটা হচ্ছে গিয়া এফিসিয়েন্সি। সো এটা হচ্ছে এফিসিয়েন্সি। আউটপুট বাই ইনপুট, আউটপুটটা আমরা লোডের সাইডে পাই আউটপুট, আর ইনপুট হচ্ছে যেটা তুমি সাপ্লাই দিচ্ছ, এটা হচ্ছে ইনপুট। ওকে, এই জিনিসগুলি একটু তোমরা পড়ে এসেছো, আউটপুট বাই ইনপুট এগুলি, বাট এখন সব জিনিসই তোমরা পড়ে এসেছো কম বেশি, বাট ব্যাপার হচ্ছে তুমি হয়তো আগে কম পড়েছো, এখন একটু যাবেন। হ্যাঁ, 4.14 বলো। জি স্যার, 4.14 অঙ্কটার মধ্যে এখানে আছে 9C বাই কিলোওয়াট আওয়ার। এই 9Cটা কি স্যার? পার কিলোওয়াট, এটা একটা তোমার কয়েনের কথা বলছে। পার কিলোওয়াট আওয়ার মানে দামটা বলছে, মানে এটা একটা মুদ্রার কথা বলছে আর কি। $9 না, তুমি ধরো $9 বলছে, 9 টাকা বলছে, ব্যাপারটা বলতো না, একটা টাকার কথা বলছে। কারেন্সি ব্যাপারটা বুঝো না, টাকা হতে পারে, ডলার হতে পারে, তারপর তোমার এটা ইয়েন হতে পারে, এটা টাকা। 9 টাকা পার কিলোওয়াট আওয়ার মানে প্রতি ঘন্টায় 9 টাকা হলে টোটাল টাকা, কস্টটা তো টাকা 33, এটা দিয়ে গুণ করবা। 9 মানে এটা কারেন্সি মেটার, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ কারেন্সিটা। দেখো না, ডলার আমরা কিভাবে লিখি, আমরা ডলারটা কিভাবে লিখি, ডলারটা লিখি আমরা এইভাবে লিখে এভাবে টান মারি না, এটা দ্যাট ইজ ডলার। ওকে, সো এটা জাস্ট তোমার ইটস নট আ বিগ ডিল। ওকে, ওরা সিলেক্টে তুমি সিলেক্ট, বাট এটা দিস ইজ নাথিং বাট কারেন্সি। ওকে জেন্টলম্যান, এফিসিয়েন্সি গন। এফিসিয়েন্সিটা একটু দেখো, এখানে এফিসিয়েন্সি এই যে দেখো ইটা দেওয়া আছে, ইপিটা এত ডিটারমাইন দ্য আউটপুট এনার্জি লেভেল অফ দ্য অ্যাপ্লাইড এনার্জি এত জুল। আউটপুট ওয়ার্ক, এনিথিং আউটপুট বাই ইনপুট ইজ ইউর এফিসিয়েন্সি। সো এই অঙ্কগুলি একটু করো তোমার 4.17 পর্যন্ত, এগুলি এক লাইনের অঙ্ক। হ্যাঁ, ভেরি সিম্পল। 4.17 পর্যন্ত করো, 17 18 19 এই অঙ্কগুলি দেখলে তুমি বুঝবা এবং পারবা। দিস আর নট ভেরি। আর সার্কিট ব্রেকার, জিএফআইসি এন্ড ফিউজেস এগুলি একটু রিডিং করে নিগো, এগুলি সব
ইওর প্রোটেক্টিভ ডিভাইস ইন ইলেকট্রিক্যাল সার্কিট, এগুলি হ্যাঁ, সার্কিট ব্রেকার, তারপর তোমার এই যে ফিউজ, তারপর জিএফএফসি, এগুলি তোমার জাস্ট ইয়ে করে, এই সার্কিটটাকে তোমার ব্রেক করে, অথবা সেফটি সিকিউরিটি অফ ইওর electrical device in your house to avoid unnecessary burning or spoiling your device at your home. এই জিনিসগুলো একটু রিডিং করে নিও। these are we are not ওকে, এখান থেকে তেমন কোশ্চেন থাকে না সাধারণত। দ্যাটস অল জেন্টলম্যান, উই হ্যাভ ফিনিশড আওয়ার চ্যাপ্টার 4। এতটুকুই অলমোস্ট। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো বলো। স্যার, ফর এক্সাম্পল 4.10 4 পয়েন্ট প্রবলেম আছে। 4 পয়েন্ট কত? ওকে 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 10। 10 For the dial position in figure 4.16, for dial position 4.16, calculate the electricity bill if the previous reading was 4650 kilowatt hour and the average cost in your area is, তো মনে করো যে 9 কারেন্সি পার কিলোওয়াট আওয়ার, মানে 9 টাকা পার, ধরো এরকম ধরছে। ফর দ্য ডায়াল পজিশন, এইগুলি তোমার আসলে দিস আর ডায়াল পজিশন, মানে প্রত্যেকটা ফর দ্য ডায়াল পজিশন, প্রত্যেকটা পজিশনের জন্য তোমার এটা বলছে আর কি, যে ক্যালকুলেট দ্য ইলেকট্রিসিটি বিল ইন দ্য প্রিভিয়াস। স্যার, এখানে যে 5360 কিলোওয়াট আওয়ার নিচে, এটা তোমার 5000, আমি তোমাকে বলি, এইটা যেটা ধরছে প্রিভিয়াস রিডিংটা ছিল এইটা 4000। হ্যাঁ, এখন তোমাকে এখানে যেটা 5000, এই রিডিংটা আমার যেটা মনে হয়, এটা এখানে রিডিং যেটা দেওয়া আছে, এই রিডিং থেকে এখানে 5000, এখানে কত হয়েছে? 5300, 300, আচ্ছা 60। এটা খুব সম্ভবত এখানে একটা ডিজিট ওঠে না, 5300। ওকে, এইটা ধরো তোমার, এইটা তো আমাদের এইটা জিরোতে আছে, এটা ধরার কিছু নাই, জিরো আছে, ওটা ব্যাপারটা জিরো করছে। এটা জিরো, এটা বাদ। এটা ধরো 5 এ আছে, ইনটু 5। হ্যাঁ, বুঝতেছো? এটা তো জিরো, ঠিক না? এটা রিডিং কোথায় আছে? এটা জিরোতে আছে না? এটা কাটাটা কোথায় আছে? এটা কাটাটা কোথায় আছে? জিরোতে আছে না? জিরোতে। সো এটা জিরো হয়ে যাবে, এটা ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তুমি সবগুলি যোগ করবা লাস্টে, এটা যোগ, এটা কত আছে? এটা 5 এ আছে, ইনটু 1000, তাহলে এটা হচ্ছে গিয়া 5000। ওকে, এটা যোগ। এখন সবকটা যোগ করতে হবে তোমার। এটা আছে কততে? 3 ইনটু 3 এ আছে 300, এটা 300 যোগ, এটা কততে আসে? 6 ইনটু 10, 60। এটা কততে আছে? যোগ। এটা কততে আছে? এটা আবার জিরোতে আছে না? এটা জিরোতে আছে না? জিরো, তাহলে কত হয়? 5360। ব্যাপারটা বুঝছো? ক্লিয়ার? এটা রিডিং, প্রেজেন্ট রিডিং এটা, আর প্রিভিয়াস রিডিং এটা। প্রিভিয়াস, তো এই দুইটা বিয়োগ দিলে তোমার ডিফারেন্সটা হচ্ছে তুমি কতটুকু ইউজ করছো। ওকে জেন্টলম্যান, দিস অল, আশা করি বুঝতে পারছো। দিস আর ভেরি সিলি থিংস, এগুলি একটু তুমি চিন্তা করলেই পাবা। এগুলি হয়তো তুমি ততটা চিন্তা করো না বলে তোমার এগুলি অনেক ইজি জিনিস। ওকে ওকে জেন্টলম্যান, আর যদি কারো কোনো কিছু বলার থাকে, ইউ ক্যান আস্ক মি। আমরা উই হ্যাভ ফিনিশড আওয়ার ক্লাস। আমাদের পরীক্ষার জন্য একটু প্রিপারেশন নেবা, দ্যাটস অল। আমরা নেক্সট ক্লাসে উই উইল কন্টিনিউ চ্যাপ্টার 6। আমরা চ্যাপ্টার 5 উই হ্যাভ ফিনিশড। চ্যাপ্টার 5, আশা করি তোমরা চ্যাপ্টার 5 পর্যন্ত আমাদের সাথে ছিলা।
সো টুডে উই হ্যাভ ফিনিশ 1 2 3 4 যারা যারা ক্লাস করতে পারো না প্রথম একটা দুইটা আমরা দুইটা ক্লাস নিয়েছিলাম এই আপ টু ক্লাস চ্যাপ্টার 4 পর্যন্ত কভার করার জন্য, বাট আজকে আমরা এক ক্লাসে চ্যাপ্টার 4 পর্যন্ত শেষ করেছি। সো নেক্সট আশা করি যারা ক্লাস করেছো হোপ ফর দ্য বেস্ট, ভালো থাকো, থ্যাংক ইউ। হ্যাঁ যাও, আমাদের আজকে অ্যাটেন্ডেন্স নেওয়ার কিছু নাই, যেহেতু এটা এক্সট্রা ক্লাস ছিল। আমরা এটার সিন্স দিস ইজ দ্য মেকআপ